আমরা তো একটা বিষয় জানি, এ যাবৎকালে যত আবিষ্কার ম্যাক্সিমামে এসেছে রিসার্চ থেকে, এবং রিসার্চ গুলো করেছে ইউনিভার্সিটি রিসার্চ স্টুডেন্টরা। লাইক থিসিস এটা আন্ডারগ্রেড করুক আর মাস্টার্স এর জন্য করুক অথবা পিএইচডির জন্য করুক, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আউটকামস টেকনোলজির যে কোনো সেক্টরের কথা বলছি, সব জায়গাতেই এসেছে রিসার্চ থেকে। তারা হয়তো ক্লু তৈরি করেছে, এক্সিকিউট করেছে কোম্পানি, অথবা কোনো একটা কমপ্লিট রিসার্চ সম্পন্ন করেছে, সেটা এক্সিকিউট করেছে কোনো একজন ইনভেস্টর। ইনভেস্ট করার মাধ্যমে কোম্পানি সুযোগটা দিয়েছে। পিএসপিও তাই। ইভেন আপনারা আজকের দিনে পিএসপি দিয়ে তৈরি করা মোস্ট পপুলার যে সাইটটা নিয়ে এতটা সময় নষ্ট করছি আমরা, ফেসবুক, সেটাও কিন্তু আন্ডারগ্রেডের একটা প্রজেক্ট ছিল। বুঝতে পেরেছেন যে আন্ডারগ্রেডে তারা পাস করতে হবে, 4 ক্রেডিটের প্রজেক্ট আছে, এই প্রজেক্টের জন্য তারা ফেসবুক বানিয়েছে 3-4 জন ফ্রেন্ড, ইউনিভার্সিটি নেটওয়ার্ক ডেভেলপ করার জন্য। সো সেখান থেকে কিন্তু শুরু, বেসিক্যালি ডেভেলপমেন্ট 2001 এর শেষের দিকে শুরু হয়, পরে খুব জনপ্রিয় হয়ে ওঠে আর কি, পাবলিশ হয় ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক নামে সিলিকন ভ্যালিতে অফিস দেওয়ার মাধ্যমে। বাই দ্য ওয়ে, ওর পেছনে অনেক হিস্ট্রি আছে, বাট পিএসপিও কাইন্ড অফ রাইট পার্সোনাল ইন্টারেস্টের একটা ল্যাঙ্গুয়েজ। কেউ একজন নিজের হোম পেজ ওয়েবে দেওয়ার জন্য এই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটা ইন্ট্রোডিউস করে, যদিও ওই সময়ে জাভা এবং .NET প্ল্যাটফর্ম ছিল ওয়েব বেসড অ্যাপ্লিকেশনের জন্য, ওই সময় পাইথনও ছিল, বাট সে নিজের মতো করে এটা শুরু করে। বাণিজ্যিক ইউজ যেটা আমরা বলবো যে অনেক বেশি, বা যে কেউ চাচ্ছে যে আমি এটাকে ইউজ করতে চাচ্ছি, এটা 3 আসার পরে শুরু হয় অল্প অল্প করে। 99-এ অনেক ওয়েবসাইট ডেভেলপ হয়, যেটা বলতে পারেন যে মার্কেটটা দখল ছিল পুরোটাই .NET আর জাভার, সেখান থেকে কিছু অংশ কেড়ে নিতে সমর্থ হয় কে? পিএসপি। বাট পিএসপির আসল রূপটা দেখা যায় পিএসপি 4 এ এসে, তখন মোটামুটি কমপ্লিট একটা ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আত্মপ্রকাশ করে। তো এটা 1 or 2, এই টাইমটা আপনারা বা সালটা আপনারা উইকি থেকে দেখে নিতে পারেন। বাট ওই সময়টায় পিএসপি 4 আসার পরই দেখা যায় যে বিশেষ করে .NET এর মার্কেটটা হারাতে থাকে। ওই সময় যত বড় জায়ান্ট ছিল, বড় বড় জায়ান্ট যারা, বড় বড় অ্যাপ্লিকেশন, এখনকার দিনে বিগ নেম, অ্যামাজন, রাইট, ইবে, কিউ, রাইট। সো খুব জনপ্রিয় যে ওয়েবসাইট গুলো ওই সময়কার, যারা এক্সপেক্ট করছিল যে নাম্বার অফ ভিজিটর্স তার কাছে আসবে, দেন তারা বিজনেস করতে পারবে, লাইক 5-10-15 হাজার ভিজিটর, এটা কিন্তু তেমন কিছু না। 5-10-15 লাখ মোটামুটি, আর 5-10-15 কোটি না, ঠিক আছে, রাইট। সো ওই পার্সপেক্টিভে যখন আস্তে আস্তে যেতে শুরু করে, যে ওয়ার্ল্ড যখন ওয়েবের দিকে মুভ করছে, তখন কিন্তু .NET এবং জাভা বেসড সাইট বা অ্যাপ্লিকেশন গুলো পারফরমেন্স ধীরে ধীরে কমতে থাকে। লাইক অ্যামাজন যদি এখনো জাভা .NET দিয়ে থাকতো, সেক্ষেত্রে হয়তো এত বেশি ইউজার এত স্মুথলি অ্যামাজনকে ইউজ করতে পারতো না, অথবা অ্যামাজনের ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়ে চলতে হতো। একটা সাইট নিয়ে amazon.com দিয়েই সারা ওয়ার্ল্ড কভার করছে, আদারওয়াইজ সে কান্ট্রি ওয়াইজ সেগমেন্ট করতে হতো, যদিও এখনো কান্ট্রি ওয়াইজ সেগমেন্ট তার করা আছে না, amazon.in আছে। তার মানে তাদের এত ইউজার যে এটা ম্যানেজ করাটা পিএসপি দিয়ে করার পরেও ডিফিকাল্ট হচ্ছে। বাট ফেসবুকের কিন্তু একটাই ডোমেন, বোঝা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে ফেসবুকে কারেন্টলি 180 কোটি অ্যাকাউন্ট রয়েছে ওভার দ্য ওয়ার্ল্ড। 180 কোটি অ্যাকাউন্টের মধ্যে যদি আমি 1% বলি, তাহলে 1,80,00,000। জি আছে। আমি যদি 2% বলি, তাহলে এটা 3,60,00,000, রাইট। যদি সারা পৃথিবী ঘুমিয়েও থাকে, তারপরেও 3,60,00,000 লোক মিনিমাম একসাথে ফেসবুকে আছে। আমি ধরতেই পারি 2% লোক ফেসবুকে আছে, রাইট। 180 কোটির মধ্যে আমাদের কারো 2-4-5টা করে অ্যাকাউন্ট আছে, তাই না? সবার নেই এই হিসেবে যদি আমি বলি যে
1:3 বলে 180 কোটি যদি সলিড অ্যাকাউন্ট বলি মিনিমাম 60 কোটি সলিড অ্যাকাউন্ট রয়েছে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী অ্যাভারেজে 17% পিক আওয়ারে 68% ইউজার ফেসবুকে থাকে অ্যাভারেজে মানে লোয়ার রেট যেটা সবচেয়ে কম থাকে 17%। এখন আমি যদি বলি 60 কোটি সলিড অ্যাকাউন্ট আর 60 কোটির 17%, রাইট, অ্যারাউন্ড 10 crore। 10 কোটি লোক একটা অ্যাপ্লিকেশনে আছে, এটা এই ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজ পারতো না, রাইট। হতো এর চেয়ে সিকিউর অ্যাপ্লিকেশন হতো, বাট পারফর্ম করতো না। বিষয়টা বোঝাতে পেরেছি? পারফর্ম করতো না, এই কারণেই পিএসপির শক্তিটা এই জায়গায়, রাইট। পিএসপি যেখানে পাওয়ারফুল সেটা হচ্ছে তার স্পিড, সিম্পল, সিম্পলিসিটি আর স্পিড হচ্ছে তার স্ট্রং পয়েন্ট। উইক পয়েন্ট স্ট্রাকচার্ড না এবং অত বেশি সিকিউর না যা অন্যান্য ল্যাঙ্গুয়েজ লাইক জাভা, সি শার্প, সি প্লাস প্লাস এটসেট্রা, ইভেন পাইথন, রাইট। বাট পিএসপির আগে থেকেই মূল টার্গেট ছিল যে সে সবার জন্য কাজ করবে, ছোট থেকে বড়, রাইট। আমি একটা জিনিস খেয়াল করে দেখবেন, যদিও এখন সবার হাতে সামর্থ্য আছে, যদি মোবাইলের কথাই ধরি, তারপরেও আমাদের দেশে সবার হাতে কিন্তু মোবাইল নেই, রাইট। বাট সবাই কিন্তু চাল কিনে খায়, তাই না? খাওয়ার জন্য চাল তারা কিনে বা কিনতে পারে। কোনো বাড়িতে হয়তো মোবাইল নেই, বাট তারা চাল কিন্তু প্রতিদিন কিনছে। আমরা মোবাইল কিনতে পারি, বাট আমি প্রতিদিন মোবাইল কিনতে পারি না। ক্লিয়ার? সো দামি জিনিস সবার নাগালে যাবে না, এটাই স্বাভাবিক। তাদের চেষ্টা ছিল সবার কাছে ওয়েবকে পৌঁছে দেওয়া। সহজ, সিম্পল, ডেভেলপারও হাজারো পাওয়া যাবে, অ্যাপ্লিকেশনও হাজারো হবে। বোঝা যাচ্ছে? তো বেসিক্যালি .NET, জাভা অভিজাত ল্যাঙ্গুয়েজ, দে আর সিকিউর, ওকে, বাট বিট স্লো পিএসপির তুলনায়। যা দিয়ে তৈরি হয় বড় বড় অ্যাপ্লিকেশন, বেশি টাকার অ্যাপ্লিকেশন, কোটি টাকার অ্যাপ্লিকেশন, পিএসপি দিয়ে তৈরি হয় 1000 থেকে শুরু করে কোটি। ওকে, সো ওদের মিনিমামই হয় কয়েক লাখ টাকার প্রজেক্ট, এখানে মিনিমাম 1500-2000 টাকার প্রজেক্টও হয়ে থাকে। বাট আমরা যদি সংখ্যাটা হিসেবে আসি, তাহলে অনেক আগেই তাদেরকে আমরা হয়তো পেছনে ফেলতে পারি। আমি কি বোঝাতে পেরেছি? অনেক আগেই পেছনে ফেলতে পারি। যেমন আমি যদি বলি যে আমাদের ব্যাংকের অ্যাপ্লিকেশন লাগবে, আমাদের দেশে 50টা ব্যাংক আছে, 50টা ব্যাংকের 50টা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আমাদের স্কুলগুলোর ওয়েবসাইট লাগবে, আমাদের দেশে স্কুল আছে 6.5 লাখ। বিষয়টা বোঝা যাচ্ছে? 50টা ব্যাংকে যদি আমি একটা অ্যাপ্লিকেশন বানিয়ে দিতে চাই, পার অ্যাপ্লিকেশনের কস্টিং যদি হয় 3 কোটি, তাহলে 150 কোটি কস্টিং, রাইট। এবার আসি 6.5 লাখ স্কুল। 6.5 লাখ স্কুলের জন্য যদি একটা স্কুল 5000 টাকা করেও খরচ করে, তাহলে আমার মনে হয় 150 কোটি পার হয়ে যাবে, শুধু স্কুলের পার্সপেক্টিভে বলছি, রাইট? তাই কিনা? আমি যদি প্রোপাইটারের কথা বলি, যারা বিজনেস করে, ঢাকা শহরেই বিজনেস করে প্রায় 7.5 লাখ লোক। প্রত্যেকের যদি একটা করে পার্সোনাল সাইট থাকে, প্রোপাইটার বিজনেস সাইট 4-5 পেজের, যদি 5000 টাকা করে ধরি, বিষয়টা বোঝা যাচ্ছে যে জেনারেট হবে কত ইনকাম বা কত রেভিনিউ বা কত কাজ এখানে আসতে পারে। যাই হোক, ছোট থেকে বড় যে কোনো লেভেলের কাজ। ছোট এক্সাম্পল হচ্ছে আমি স্কুলের 5 পেজের ওয়েবসাইট বানাচ্ছি 5000 টাকা দিয়ে। আবার বড় কাজের এক্সাম্পল ফেসবুক, অ্যামাজন, টপ 25, alexa.com এ যান, 1 থেকে 25, এর ভেতরে একটা সাইট আছে .NET এর, MSN, বাকি সব PHP, রাইট? ডেফিনেটলি
ওই লেভেলে যেতে হলে অ্যাপ্লিকেশনেরও বেস থাকতে হয়েছে বলে ওখানে যেতে পেরেছে, রাইট? সো ল্যাঙ্গুয়েজটা সিম্পল হলেও এটা দিয়ে অনেক কিছুই করা যায়, অনেক কিছু অনেকে করে দেখিয়েছে, রাইট? সো একটা জিনিস আপনারা মেনে নেবেন, কেউ যদি আপনাদের সঙ্গে মার্কেটিং এ আসে ডেফিনেটলি আপনি পিএসপি তে কাজ করবেন, কেউ জাভাতে কাজ করবে, সবাই সবার জায়গায় স্ট্রং থাকার চেষ্টা করবেন। বাট ল্যাঙ্গুয়েজ হিসেবে ভালো জাভা আমি মেনে নিচ্ছি, বেটার দ্যান পিএসপি, বাট মার্কেটে ডিমান্ড কার বেশি? পিএসপি, তাই না? আমি বুঝাতে পেরেছি? সো যেখানে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে সেখানেই আমাদের স্কোপ বেশি, কাজের স্কোপ কিন্তু আমাদের বেশি। ওকে, সো পিএসপি নিয়ে আলোচনার শুরুতেই পিএসপির ভেরি বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে পিএসপি খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজ, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলার মতো অবস্থায় এসেছে 2005-এ। এর আগ পর্যন্ত একে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারতাম না, এটাকে আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতাম। 5-এ যখন পিএসপি 5 এসেছে তখন এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা সম্ভব হয়েছে, কারণ তখন পিএসপি তে অবজেক্ট ওরিয়েন্টেড এর যে সিনট্যাক্স, সেই সিনট্যাক্স গুলো দেয়া হয়েছে। পিএসপি 5-এই ফার্স্ট অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট ইন্ট্রোডিউসড হয়, রাইট? যেখানে ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইন্টারফেসিং চলে আসে। এর আগ পর্যন্ত পিএসপি তে এই সিনট্যাক্স গুলো ছিল না, রাইট? সো পিএসপি প্রসিডিউরাল থেকে শুরু করে পিএসপির অবজেক্ট ওরিয়েন্টেড, তারপরে পিএসপি বেসড ফ্রেমওয়ার্ক। এখন যেটাতে সবচেয়ে বেশি কাজ হচ্ছে সেটা হচ্ছে পিএসপি বেসড ফ্রেমওয়ার্ক গুলো সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আউটার ওয়ার্ল্ডে বা আমাদের দেশ ছাড়া যদি বলি, ম্যাক্সিমামই ফ্রেমওয়ার্ক বেসড কাজ হচ্ছে। আমাদের দেশ শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, এই দেশগুলোতে নিজস্ব বা ইন্টারনাল যে মানে লোকাল যে কাজগুলো হচ্ছে, সেই লোকাল কাজগুলোতে কেউ কেউ এখনো প্রসিডিউরাল প্রসেসেই আছে, যেখানে অনেক বেশি রিস্ক ইনভলভ, রাইট? প্রসিডিউরাল প্রসেসটা বলতে আমি বোঝাচ্ছি একাই 100, যে যার মতো করবে, রাইট? আমি কোনো একটা কাজ করতে বলেছি, কারো জন্য আমি ডিফাইন করে দিয়েছি। একটু খেয়াল করেন যে আমি একটা সলিউশন দাঁড় করাতে বলেছি, আপনারা যারা এখানে 21 জন আছেন, 21 জনকে আমি একটা সলিউশন 21টা অংশে ভাগ করে 21 জনের দায়িত্বে দিয়ে দিয়েছি। আমি কোনো রুলস ডিফাইন করি নাই বা করার কোনো সুযোগও নেই। আমার রুলস তৈরি করার মানে ডিফাইন করারই সুযোগ নেই, শুধু বলেছি যে এই কাজটা করেন, আপনি এই পার্টে, আপনি ওই পার্টে, আপনি ওই পার্টে। এখন 21 জন 21 ভাবে লিখবেন, যদি লিখতে বলি অ্যাটলিস্ট হাতের লেখা তো 21 রকম হবে, সেখানে নেমিং কনভেনশন ডেফিনেটলি ভিন্ন ভিন্ন হবে, রাইট? এবং আরেকজনের লেখা আরেকজনকে বুঝতে পারাটাও কিন্তু কঠিন হবে, তাই কিনা? এবং এটা নিয়ে পরবর্তীতে আগানোটাও অনেক ডিফিকাল্ট হবে। একটা জিনিস একজন যখন তৈরি করছে, লাইক আকিব তৈরি করেছে, একটা কিছু লিখেছে, সে মাঝামাঝি লিখে চলে গেছে, ছুটিতে আছে, অসুখ হয়েছে, অথবা সুইচ করেছে, তার লেখাটা আরেকজন কন্টিনিউ করবে, এটা কি পসিবল? আগে বুঝতে হবে সে কি লিখলো, কারণ সে যখন লিখেছে, কারো হাতের লেখা সুন্দর করে না হলে সেটা বোঝাটাও কিন্তু ডিফিকাল্ট। কারণ আমরা যে স্টাইলে লিখে থাকি, রাইট, বিশেষ করে এক্সামের লাস্ট 3টা পাতা দেখা খুবই ডিফিকাল্ট, যে কারণে আমি ইউআইইউ ছেড়ে দিয়েছি। ইউআইইউ ক্লাস নিতাম এক সময়, জাস্ট খাতা কাটার কারণেই ক্লাস নেওয়া বন্ধ করে দিয়েছি। লাস্টের দিকের পেজগুলো লেখা তো বোঝাই যেত না, আর মাঝে মাঝে অনেক ফোন কলও আসতো, তো 1-2 মার্কস ফেল হয়ে যাবে, এইগুলো আর টলার করা যায় নাই। হয়তো আর পেইনও আছে আর কি, পরীক্ষা টরীক্ষা, কোশ্চিন করো, খাতা দেখো, অনেক কিছু ইনভলভ। বাই দ্য ওয়ে, তো যা বলছিলাম যে সহজ হিসেব অনুযায়ী কিন্তু সেটা আনম্যানেজড অবস্থায় চলে যাবে, রাইট? তো প্রসিডিউরাল প্রোগ্রামিং কে ম্যানেজ করার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড, আর অবজেক্ট ওরিয়েন্টেড কে স্ট্রাকচার্ড করার জন্য ফ্রেমওয়ার্ক, আমরা ধীরে ধীরে ওইদিকে মুভ করব। আমরা প্রসিডিউরাল
প্রোগ্রামিং কিছুটা দেখব যাতে সিনট্যাক্স গুলো একটু আত্মস্থ করতে পারি পিএসপি এর যে সিনট্যাক্স গুলো আছে যার কয়েকটা সিনট্যাক্সের উপরে আজকে আলোচনা হবে আমরা ভেরিয়েবল এবং অপারেটর আজকে ভেরিয়েবল আধা ঘন্টার মধ্যে অপারেটর আগামী 1-1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে দেন আমাদের আলোচনায় আসবে স্টেটমেন্ট ওকে সো ছোট ছোট করে আমরা এই সিনট্যাক্স গুলো শেখার চেষ্টা করব লেখার চেষ্টা করব প্র্যাকটিস করার চেষ্টা করব যাতে সিনট্যাক্স লিখতে কারো প্রবলেম না হয় ওকে প্রবলেম আপনাদের যেটা হবে আপনারা বুঝতে পারবেন সবকিছুই লিখতে গেলে এরর মার্কস চলে আসছে এটা হবে 5-7 দিন পর থেকে সো আমি সব বুঝতে পারছি করতে পারছি না কারণ আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করছেন না টাইপ করতে ভয় পাচ্ছেন মিস্টেক করছেন কোথাও সেমিকোলন পড়বে না কোথাও কোটেশন পড়বে না কোথাও বড় হাতের হবে কোথাও ছোট হাতের হবে হ্যাঁ কোথাও ডলার দেবেন কোথাও ডলার দেবেন না রাইট ভজঘট করে ফেলবেন তো এর থেকে বাঁচার উপায় হচ্ছে প্র্যাকটিস করতে হবে টাইপ করতে হবে একটু বেশি বেস্ট প্র্যাকটিস হবে যদি সুযোগ থাকে সেক্ষেত্রে আমরা যে কোডগুলো লিখবো ক্লাসে এই লেখা কোডগুলো যদি প্র্যাকটিস করতে চাই কপি করে প্র্যাকটিস না করে প্রিন্ট আউট করে টাইপ করে করে প্র্যাকটিস করেন অথবা ফাইলটা রেখে দিয়ে দেখে দেখে লিখেন কপি না করি রাইট আগামী 35-40 ক্লাস পর্যন্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে আপনারা দেখতে পাবেন আমাকে এবং হাবিবকে যখনই ক্লাস নেই আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় কোড টাইপ করে করে লিখি রাইট টাইপ করে করে লিখি আমরা তো এক লাইন লিখে 10 বার কপি করে দিতে পারতাম না পসিবল ছিল তো টাইপ করার মূল কারণ আমরা যখন টাইপ করছি অ্যাট লিস্ট টাইপ করাটা আপনি দেখছেন টাইপ যে করতে হয় সেটা বেসিক্যালি আপনি বুঝতে পারছেন টাইপ করাটার আগ্রহটা আপনাদের বাড়বে তারপর থেকে কিছু কিছু জিনিস কিন্তু আমরা রিউজ করা শুরু করব ওখানে করা আছে জাস্ট আমি কপি করে নিলাম রাইট বাট তার আগ পর্যন্ত কিন্তু আমরা কপি করে করে না করে জাস্ট টাইপ করে করে আগানোর চেষ্টা করব HTML এর ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে প্রতিটা লাইনের কোড আমরা কিন্তু একটা একটা করে লিখেছি ওকে তো আমরা PHP এর উপরে ছোট্ট একটা 10 মিনিটের অ্যাসাইনমেন্ট করি অ্যাসাইনমেন্টটা হচ্ছে PHP তো সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ রাইট PHP কোন সার্ভারে রান করে রাইট আর PHP এর লেটেস্ট কোন ভার্সনটা চলছে আর যেহেতু আমরা ডেটাবেস ইউজ করব MySQL কি রাইট MySQL কি এই বিষয়টা জানার চেষ্টা করি ঠিক আছে সো এই দুইটা যে কোশ্চেনের অ্যানসার বের করেন PHP কোন সার্ভারে কাজ করে এবং কোন ভার্সন নিয়ে কাজ করছে এখন এবং MySQL কি ঠিক আছে PHP মূলত সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ রিপিট করছি PHP মূলত সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হওয়াতে PHP রান করে ওয়েব সার্ভারের মধ্যে ঠিক আছে যে ওয়েব সার্ভারগুলোর মধ্যে PHP রান করে এর মধ্যে অন্যতম অ্যাপাচি এন্ড IIS হ্যাঁ ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস রিপিট করছি PHP সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তাহলে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ওয়েব সার্ভারের মধ্যে PHP রান করছে এবং যে ওয়েব সার্ভারের মধ্যে PHP রান করতে পারে তা হচ্ছে কি অ্যাপাচি এবং IIS বাট ম্যাক্সিমাম কেসে আমরা ইউজ করে থাকি কাকে অ্যাপাচিকে কারণ হিসেবে বলা যায় যে অ্যাপাচি সার্ভার প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বা অপারেটিং সার্ভার ইন্ডিপেন্ডেন্ট যে কোনো অপারেটিং সার্ভারের মধ্যেই
অ্যাপাচি ইনস্টল হয় এবং রান করা যায়। বাট আইআইএস উইন্ডোজের কম্পোনেন্ট, রিপিট করছি, আইআইএস উইন্ডোজের কম্পোনেন্ট। সো উইন্ডোজ অপারেটিং সিস্টেমেই শুধু এটাকে পাওয়া যায়। উইন্ডোজের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ কেস সেনসিটিভ না। হ্যাঁ, উইন্ডোজ কেস সেনসিটিভ না, তার কাছে ক্যাপিটাল এ স্মল এ সেম। ওকে, তার কাছে ক্যাপিটাল এ স্মল এ সেম, বাট প্রোগ্রামিং এর জন্য এটা অত্যন্ত হানিকর। ওকে, সো অনেক প্রবলেম ক্রিয়েট করে যখন লোকাল মেশিনে কোনো ডেভেলপমেন্ট হয় এবং সেটা যদি হয় উইন্ডোজে, তারপরে যখন লিনাক্স সার্ভারে যায় তখন এটা বড় একটা প্রবলেম ক্রিয়েট করে। তো যেহেতু পিএসপি রান করছে দুইটা সার্ভারেই, বাট যেহেতু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই পিএসপির অ্যাপ্লিকেশন গুলো বা লাইভ যে সার্ভার গুলো সেগুলো হয়ে থাকে লিনাক্স বেসড, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাপাচি এনভায়রনমেন্টটাই বেশি প্রিফার করি এবং ওই এনভায়রনমেন্টেই কাজ করি, ডেভেলপমেন্ট করি। এখন আমাদের যে অ্যাপাচি সার্ভারটা নিয়ে কথা বলা হচ্ছে, অ্যাপাচি সার্ভারটা কোথায় পাওয়া যাবে, রাইট? আমরা অ্যাপাচি ডাউনলোড করে ইনস্টল করতে পারি, সিঙ্গেল অ্যাপাচি, অ্যাপাচি আন্ট আছে লাইট ওয়েটের জন্য। আবার আমাদের ডেভেলপমেন্টের প্রয়োজনে, বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্টের প্রয়োজনে বেশ কিছু সার্ভারের প্রয়োজন পড়ে। আমি যখন ওয়েব ডেভেলপ করতে চাই, আমি যদি বলি required server for web development, তখন আমরা ফার্স্টেই বলবো, যদিও ব্রাউজার গুলো সার্ভার না, বাট HTML CSS JavaScript এর সার্ভার কে ব্রাউজার। অল বাইরে বসেন, অল ব্রাউজার্স, এটা হচ্ছে কার জন্য সার্ভার হিসেবে কাজ করে? HTML CSS আর JS। ওকে, 2 নম্বরে আমি যদি বলি PHP, সো PHP এর জন্য মূলত সার্ভার হিসেবে কাজ করে এবং IIS। 3 নম্বরে আছে ডেটাবেস সার্ভার, ডেটাবেস সার্ভার আছে অনেক, এর মধ্যে MySQL, MS SQL, Oracle, Postgre, এটা অন্যতম ওয়েবের জন্য। সো যে কোনো একটা আমার লাগবে, রাইট? সো এছাড়াও যদি আমরা ইমেইলের কথা বলি, ইমেল সার্ভার, তো সেক্ষেত্রে আমরা বলে থাকি মার্কারি নামে একটা সার্ভার আছে, যেটা ইমেলের জন্য সার্ভার হিসেবে ইউজ করা হয়। আর আমরা তো ডেভেলপ করব লোকালে, এটা ডেপ্লয় করতে হবে লাইভে। সো লোকাল থেকে ডাটা লাইভে ডেপ্লয়মেন্টের জন্য FTP ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা হয় লোকাল মেশিন থেকে লাইভ সার্ভারে। সরাসরি লাইভ সার্ভারের অ্যাক্সেস যদি রুট অ্যাক্সেস থাকে, সেক্ষেত্রে FTP সার্ভারের প্রয়োজন পড়ে না। সো FTP সার্ভারের জন্য আমাদের মানে ফাইল ট্রান্সফার সার্ভার বা FTP সার্ভার যখন আমরা বলবো, তাহলে আমরা ফাইল ট্রান্সফার সার্ভার যদি বলি, ফাইল ট্রান্সফার সার্ভার হচ্ছে ফাইলজিলা। ওকে, কিউট FTP বলে একটা সার্ভার আছে, যার মাধ্যমেও কিন্তু আমরা ফাইল ট্রান্সফার করতে পারি। মানে আমার মেশিনে যদি সার্ভারের কথা বলি, সকল ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার, মিনিমাম PHP এর জন্য অ্যাপাচি, ডেটাবেসের জন্য আমরা যে ডেটাবেসটা ইউজ করব MySQL সার্ভার, ইমেলের জন্য মার্কারি সার্ভার, আর ফাইল ট্রান্সফারের জন্য ফাইলজিলা সার্ভার।
সো এই সার্ভারগুলো থাকলেই আমরা বলবো আমার মেশিনটা এনভায়রনমেন্ট কমপ্লিট অবস্থায় আছে, আমরা এই মেশিনে ওয়েব ডেভেলপ করতে পারি, সে ধরনের কোনো সমস্যা হবে না। ওকে, তো এই সার্ভারগুলো আমাদের মেশিনে ইনস্টল করার জন্য একটা একটা করে সিঙ্গেল ডাউনলোড করে আমি ইনস্টল করতে পারি, বাট এর ভেতরে সমন্বয় করাটা তখন ডিফিকাল্ট হয়ে যায়। বেসিক্যালি এই প্রবলেমটা ছিল 2005-06 এর দিকে, লাইক যখন অ্যান্ড্রয়েড নিয়ে কাজ শুরু হয়, অ্যান্ড্রয়েডের কাজ লাইক 2010, 11, 12 এর দিকে, শুরুর দিকে অ্যান্ড্রয়েড ইনস্টলেশনটাই বড় একটা চ্যালেঞ্জ ছিল, যে অ্যান্ড্রয়েডের এনভায়রনমেন্ট ইনস্টলেশনটাই চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হতো, 1-2টা ক্লাস মিলে ইনস্টলেশন দেখানো, এনভায়রনমেন্টটা ইনস্টল করা হতো। তারপর অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং কই অবস্থা ছিল 2003-04 সেশনে, যে অ্যাপাচি আলাদা, মাইস্কুয়েল আলাদা, রাইট, আদার্স যে সার্ভারগুলো আলাদা আলাদা করে ইনস্টল করে একটা জায়গায় ঠিকঠাক করে নিতেই অনেক কাজ করতে হতো, পিএসপি আইএনআই থেকে শুরু করে পিএসপি কনফিগারেশন অনেক ফাইলে কাজ করতে হতো। বেসিক্যালি এখন এর সলিউশন চলে আসে, এবং এই সলিউশনটা এসেছে অনেক আগে, 2007-08 এর দিকে, 8-9 বছর আগে। একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আসে যার নাম হচ্ছে ওয়াম্প, রাইট, ফার্স্ট, পরবর্তীতে জ্যাম্প, ওই জ্যাম্পেরই লিনাক্স ভার্সন হচ্ছে ল্যাম্প, আর ম্যাকের ভার্সন হচ্ছে ম্যাম, রাইট। সো যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য ওই একই কোম্পানি কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার রিলিজ করে, বা ওই পার্টিকুলার অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা রিলিজ করে, যা ইনস্টল দিলে আপনার মেশিনে এই 5টা সার্ভার রেডি হয়ে যাবে। এক হচ্ছে অ্যাপাচি, 2 মাইস্কুয়েল, 3 ফাইলজিলা, 4 মার্কারি, আর 5 টমক্যাট। টমক্যাটের কথা এখানে লেখা নেই কারণ আমাদের সাথে সঙ্গতিপূর্ণ না। টমক্যাটে রান করে C# জাভা। ওকে, সো C# জাভার জন্য সার্ভার, ওয়েব সার্ভার হিসেবে কাজ করে কে? টমক্যাট। এখানকার যে মেশিনগুলো আছে সবগুলো মেশিনে জ্যাম্প ইনস্টল করা আছে, কম বেশি ভার্সন। আপনারা বাসায় গিয়ে যে ভার্সনটা ডাউনলোড করবেন পিএসপির বা জ্যাম্পের যে ভার্সন এখন কারেন্টলি জ্যাম্প যে ভার্সন ডাউনলোড করবেন, ওই ভার্সন, ওর ভেতরে ওই ভার্সনেরই পিএসপি থাকবে। লেটেস্ট করবেন না, 7 করার দরকার নেই, আপনারা করবেন 5.6.19। রিপিট করছি, 5.6.19 অথবা 5.6.11। ওকে, সো দুইটাই স্টেবল এবং বেশ পাওয়ারফুল দুইটা ভার্সন। আমরা এখানে 11 অথবা 19 ইনস্টল করব, দুটাই আমার কাছে ডাউনলোড করা আছে। কম্পিটিবিলিটি, উইন্ডোজের কম্পিটিবিলিটি দেখে নেবেন, 64, রাইট, 32 এরকম বিট সিস্টেম আছে, যার যে মেশিনে যেটা সেট আপ করে সেটা ইনস্টল করে নেবেন। আমি চট করে জ্যাম্পের ইনস্টলেশনটা দিয়ে দিব, লাইভ থেকে ডাউনলোড করে নিয়ে যাবে সহজেই। আর যারা আগে থেকে কাজ করছেন জানেন তাদের কাছে ডেফিনেটলি এটা আছে, তাদের মেশিনগুলোতে সেট আপ আগে থেকেই দেওয়া আছে। এখন পর্যন্ত যে বিষয়টুকু নিয়ে কথা হয়েছে, কারো কোনো কোশ্চিন আছে? ওটা বেটা এখনো ডেভেলপমেন্ট স্টেজে আসে নাই, ওটা ডেভেলপ হোক, ও স্টেবল হোক, তারপরে ওকে আমরা ইউজ করব। বুঝতে পেরেছেন? কোশ্চিন আছে? বলে। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট ঢোকানোর পরে আমরা বলতে পারি এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বলা হচ্ছে ওটা মাদার ল্যাঙ্গুয়েজ জন্য বলা হচ্ছে, কোর ল্যাঙ্গুয়েজ বলে এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। রিজন আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা না বলার পেছনে কারণ আছে, কারণ ওর একটা স্ট্রাকচার আছে, ওর লাইব্রেরি আছে, হেডার কল করতে হয়, একটু খেয়াল কর, আদারওয়াইজ এগুলো কাজ করবে না। সো তাদের ইনস্ট্যান্স আছে ওখানে, যদিও অবজেক্ট ওরিয়েন্টেড সিনট্যাক্স নেই, বাট ইন্টারনাল বিষয়টা টোটালি অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচার, এই কারণেই সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই বিষয়গুলো তো বোঝা গেছে না? নাও এখন আমি জ্যাম্প ইনস্টলেশনে যাব। আমার মেশিনে
বেশ কিছু জায়গাতে জ্যাম্প আছে, আমার সিতে নেই। ডিতে এসে এটা একটা এটা আর একটা, ইতে এসে এটা একটা, তার মানে 4-5 জায়গায় আমার মেশিনে জ্যাম্পের ইনস্টলেশন অলরেডি আছে। বেসিক্যালি আপনার এলআইসিটি ব্যাচ, এলআইসিটির জন্য অলরেডি একটা জ্যাম্প ইনস্টল আছে এলআইসিটি জ্যাম্প নামে। আমরা এখন পর্যন্ত মানে একবারও জ্যাম্প ইনস্টল করি নাই বা পিএসপি সার্ভার নিয়ে কাজ করি না এরকম আছে কি কেউ? থাকলে হাত উঠায়। দুনচুঙ্গা আছে, ওহিদুল আছে, আপনি আছেন, আর কেউ নাই? জ্যাম্প ইনস্টল করেছেন, অ্যাপাচি রান করেছেন, আপনারা সবাই করেছেন? সবাই করেছেন? হাত উঠাতে কিন্তু সমস্যা নাই, বেশি হলে বেশি সংখ্যায় আসবে, আমরা বেশি বেশি আলোচনা করতে পারবো, রাইট? বাই দ্য ওয়ে, আমি ইনস্টলটা করছি, যে কোনো ড্রাইভে ইনস্টল করা যায়, কার্ড কপি করেও এটাকে ইউজ করা যায়, খুবই ফ্লেক্সিবল টাইপের। আমি যদি একবার ইনস্টল করি যে কোনো ড্রাইভ থেকে যে কোনো ড্রাইভে নিয়ে যাই, কাজ করবে, প্রবলেম হবে না। তো আমার কাছে দুইটা ভার্সন আছে, 1.1 এবং 1.9, ঠিক আছে? এটা 5.6 এর। সো আমি এটা বলতে পারেন 7 এর আগে, এটা বিট সিস্টেমে, এটা চলবে না, এটা আমার মেশিনে চলবে না, এইটা চলবে, 11 চলবে, আমি 11 দিচ্ছি। এইটা আপনারা 1.9 ইনস্টল করবেন, ঠিক আছে? 1.9টা 7 এর ইমিডিয়েট ভার্সন, ইমিডিয়েট আগের ভার্সন। আচ্ছা, আমি 1.1 ইনস্টল করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে ইনস্টল করবেন। এই মেশিনগুলোতে ইনস্টল দেওয়াই আছে, আপনারা যারা ল্যাবের মেশিন ইউজ করছেন এটা ইনস্টল না করাটাই ভালো। হ্যাঁ, নাই নাই। আচ্ছা, আমরা যখন ল্যারাভেল ইউজ করছি, যে ল্যারাভেল 5.3 এর জন্য প্রি রিকুইজিট হচ্ছে 5.6.4, সো আমাদের থাকছে 11, রাইট? সো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। দেখেন, সার্ভারের মধ্যে এই সার্ভারগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এই দুইটা পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আরো কিছু প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আছে, পিএসপি, মাইডমিন, ওয়েবলাইজার, ফ্লেক্সেন্ডার, এটা ইমেলের জন্য দেওয়া আছে। বাই ডিফল্ট সিলেকশন গুলো আমার থাকবে। আমি নেক্সট বাটন প্রেস করব, কোথায় ইনস্টল করব, এটা ডিরেক্ট সি তে নিয়ে গেছে, রাইট? আমি সি তে না নিয়ে আমি আমার অন্য আরেকটা ড্রাইভ লাইক ডি ড্রাইভে একটা ফোল্ডার করার চেষ্টা করি। ডি ড্রাইভে এখানে নামটা দিয়ে দেই এলআইসিটি, ব্যাচ 03 না, এটা যে জ্যাম্প, সো জ্যাম্পের জন্য জ্যাম্পটা স্পেশাল করে লিখলাম। আপনারা আপনারা জ্যাম্প নামেই যে কোনো ড্রাইভে ইনস্টল করবেন, সি ছাড়া। মানে অপারেটিং সিস্টেম যদি ক্র্যাশ করে, নতুন অপারেটিং সিস্টেম দিতে গেলে তো সি ক্র্যাশ করার সম্ভাবনা আছে। সি আপনি হয়তো যখন নতুন করে ইনস্টল দেবেন আগে সবকিছু চলে যাবে, সো সেফ থাকার জন্য ডি, ই, এফ, জি, এইচ যে কোনো জায়গায় রাখবেন। আমি ডি ড্রাইভে রাখলাম, দেন নেক্সট জাস্ট নেক্সট বাটন, এছাড়া আর কিছু নেই, রাইট? ইনস্টলেশন শুরু হবে। না, 5.6.11।
যে ইনস্টলেশন হোক, এই ওয়ার্নিংটা দিয়েছে একটা, এরার পাঠিয়েছে।
সুইং তুমি এখন
মাছের বাজার কোন বাজার এটা? কারণ বাজার না, এখানে না। আপনাদের ইনস্টলেশন শেষ? যে যা বলেছেন এই রেকর্ডিং অন করা ছিল। আপনারা সকালে খান না কেন? খুব কঠিন, হ্যাঁ বুঝবেন মজা, এখন না, আরো দু এক বছর পরে। আচ্ছা, আমি দেখেন আমাদের ইনস্টল হয়ে গেছে, যে গুগল ক্রোম একটা অ্যালার্ট মেসেজ দিয়ে রেখেছে। জ্যাম্পের ইনস্টল হয়েছে, যেখানে যেখানে ইনস্টল হওয়ার হয়েছে। অ্যাপাচিও রান হবে। 3.2.1 ওটা জ্যাম্পের ভার্সন, দেখতে হবে ওখানে পিএসপি কত আছে। পিএসপি আমার মিনিমাম 5.6.4 লাগবে, কারণ আমরা ল্যারাভেল 5.3 শিখবো। ল্যারাভেল 5.3 এর নিচের পিএসপি ভার্সন হলে কাজ করে না। আপনার ফ্রেন্ড আসে নাই আজকে, গতদিন 10 মিনিট ক্লাস নিয়ে সে টায়ার্ড হয়ে গেছে না? আপনাকে বলছি, চশমা, হ্যাঁ ওনাকে বলছি। মুক্তা। না আসলেই অসুস্থ আর কি, আগে থেকে সমস্যা। আমারও তাই, যেদিন স্কুলে যেতে মন চাইতো না সেদিন আমার পেট ব্যথা হতো, সেদিন আমার মাথা ব্যথা হতো। মাথায় আকাশে যদি একটু মেঘ আছে, হঠাৎ বৃষ্টি হবে। হ্যাঁ, আপনার পাশে তো কেউ থাকবে না ভার্সিটিতে যখন এসেছেন। বাকি দিলে ধরা খেতে হবে। বলছি, দেখাচ্ছি কিভাবে পিএসপি ভার্সন চেক করতে হবে। কারেন্ট যে পিএসপি ভার্সন আছে, সবাই আমরা অ্যালার্ট হই ক্লাসে। কারেন্টলি যে জ্যাম গুলো পাওয়া যাচ্ছে বা যেগুলো আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন, জ্যাম্পের ভার্সনের সাথে সাথে পিএসপির ভার্সন সেম থাকবে। তারা যেটা করেছে যে পিএসপির যে ভার্সন, সেই ভার্সনের নাম দিয়ে জ্যাম্পের ভার্সনের নাম দিয়েছে।
এটা বুঝতে পেরেছেন? পিএসপি ভার্সন যদি হয় 5.6, জ্যাম্পের ভার্সনে কি 5.6। ঠিক আছে? আচ্ছা, ওইটা পুরনো আর কি, ওইটা মোস্ট প্রবাবলি 5.3, 5.4 বা 5.4 পয়েন্ট সামথিং এখানে আছে, বা 5.7 আছে মোস্ট প্রবাবলি, আপনারা ওখানে দেখেন। সরি 5.7 না, 5.5.7। ওকে, আমি একটু দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করি যে আমি সম্ভবত ডি ড্রাইভে দিয়েছিলাম, ডি ড্রাইভে LICT ব্যাস 3 জ্যাম্প। ওকে, LICT ব্যাস 3 জ্যাম্প। তো এখানে কত ফাইল ফোল্ডার এসেছে? 5টা সার্ভার আছে, আবারও বলছি, অ্যাপাচি আছে, মাইস্কুয়েল আছে, ফাইলজিলা আছে, মার্কারি আছে, টমক্যাট আছে। প্রত্যেকেরই কনফিগারেশন, প্রত্যেকেরই রুট সার্ভার ফোল্ডার সবই এখানে রয়েছে। তার মানে এটা এমন একটা অ্যাপ্লিকেশন যেটা ইনস্টল করার সাথে সাথে আমার মেশিনে ওয়েব ডেভেলপমেন্টের জন্য যা যা সফটওয়্যার সার্ভার দরকার সব রেডি হয়ে যাবে, এবং কোনো প্রকারের কনফিগারেশনের দরকার পড়বে না যখন আপনি জ্যাম্প ইনস্টল করবেন। ওয়াম্পে কিছু চেঞ্জ করা প্রয়োজন পড়ে কখনো কখনো, বাট জ্যাম্পে প্রয়োজনই পড়ে না। ওই জন্য সবচেয়ে পপুলার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওয়েব সার্ভারের জন্য কি জ্যাম্প। জ্যাম্প কোনো সার্ভার না, জ্যাম্প কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ওকে, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার ভেতরে কিছু ওয়েব সার্ভার, ডেটাবেস সার্ভার, ইমেল সার্ভার, মার্কারি সার্ভার এগুলো থাকে। আচ্ছা, এর কন্ট্রোল প্যানেলটা দেখেন, আমি শর্টকাট কন্ট্রোল প্যানেল তৈরি করি নাই ডেস্কটপে। এই কন্ট্রোল প্যানেলটা পাওয়া যাবে jampcontrol.exe ধরে। আমি স্টার্ট করে নিব আমার অ্যাপাচিকে, আমি স্টার্ট করে নিব আমার মাইস্কুয়েল কে, রাইট? যখন ফাইলজিলা নিয়ে কাজ হবে তখন স্টার্ট করতে হবে ফাইলজিলাকে, মার্কারি হলে মার্কারিকে, টমক্যাট আমাদের প্রয়োজন পড়বে না। ক্লিয়ার? ওকে, সো এখন অ্যাপাচি একটু খেয়াল করেন, পোর্ট 8443 সে আপাতত দুইটা পোর্টে রান করছে, দুইটা ডিফল্ট পোর্ট, পোর্ট 80 এবং পোর্ট 443 তে সে রান করছে। এখন আমি ভার্সন দেখতে চাচ্ছি, একজন বলেছে যে পিএসপি ভার্সন দেখবো, বা এই জ্যাম্প সম্পর্কে আমার টিউটোরিয়ালটা কোথায় আছে। আমি যদি এই অ্যাডমিনে প্রেস করি, একটু খেয়াল করেন, এখানে কি এসেছে? localhost/dashboard। যদিও যদি আমরা ব্রাউজারে সরাসরি লিখি localhost, তারপরেও এটাই আসবে, এন্টার দিলে সরাসরি সে ড্যাশবোর্ডে চলে যাবে, রাইট? কারণ হচ্ছে লোকালহোস্ট হচ্ছে অ্যাপাচি রুট। বেসিক্যালি আমি যখন লোকালহোস্ট ব্রাউজারে লিখি তখন জ্যাম্পের মধ্যে একটা পার্টিকুলার ফোল্ডার আছে যার নাম htdocs, এখানে চলে যায়। আমার অ্যাপাচি যেখানেই ইনস্টল থাকুক না কেন, মেশিনের ফোল্ডারে যে জায়গাতেই থাকুক না কেন, শুধু যদি অ্যাপাচি রানিং থাকে, ব্রাউজারে যদি লোকালহোস্ট লিখি তাহলে যদি হাজারো ফোল্ডারের ভেতরে থাকে, সে চলে আসবে কোথায়? ওই জ্যাম্পের ওই htdocs এ। তার মানে এখন আছি কোথায়? আমার Laravel bash 3 জ্যাম্পের htdocs এর এই ফোল্ডারে আছি। এখন এখানে থেকে সে কাকে রান করালো? এখানে থেকে সে রান করিয়েছে এই ইন্ডেক্স ফাইলকে। ইন্ডেক্সকে বলা হয় লাল ঝান্ডা, আর কি ঝান্ডা তুলে কি থেমে যায় না? ব্যতিক্রম এরকম ইন্ডেক্স দেখলে সেটা রান হয়ে যায়। এই জন্য ইন্ডেক্সকে বলা হয়ে থাকে পিএসপি ডিফল্ট ফাইল। কোন ফোল্ডারে যদি ইন্ডেক্স নামে ফাইল থাকে সেটা আগে রান হবে, এটা পিএসপি সার্ভারের মধ্যেই বলা আছে। ওকে, ফার্স্ট বলা আছে ইন্ডেক্স যদি থাকে সেটা রান হবে, যদি না থাকে সে ডিফল্ট নামে ফাইল খুঁজবে, যদি না থাকে হোম নামে ফাইল খুঁজবে, যদি না থাকে সে ওই ফোল্ডারটার এক্সিকিউট না করে ফোল্ডারে যা কিছু আছে সবকিছুকে দেখিয়ে দেবে। এটা হচ্ছে নিয়ম, রাইট? বাট সেই তিনটা ফরম্যাট সে কিন্তু খুঁজতে থাকবে।
বাট যেহেতু সার্ভার আমাদের হাতে আছে, আমি কিন্তু ডিফল্ট ফাইলের নাম আমার ইচ্ছে মতো দিতে পারি। আমি বলছি যে আমার ফাইল হবে wahid.php, সো ফোল্ডার ওয়াহিদে ক্লিক করলে wahid.php অটো রান হয়ে যাবে, কারণ wahid.php কে আমি ডিফল্ট করে দিতে পারি, রাইট? ডিফল্ট করার কনসেপ্ট আছে বা সুযোগ আছে, বাট বাই ডিফল্ট যেটা থাকেই সেটা কি ইন্ডেক্স। সিকিউরিটির জন্য অনেক সময় ইন্ডেক্সকে চেঞ্জ করে ভিন্ন নাম নেওয়া হয়, রাইট? সবচেয়ে লোয়ার লেভেল হ্যাকিং হচ্ছে কোন একটা সাইটে যাচ্ছেন, দেখছেন গান বাজছে, তাই না? কিছু ছবি দেওয়া আছে, বলা আছে হ্যাক করেছি এটা সেটা। ওইটা মূলত যেটা করে স্ক্রিপ্টিং এর মাধ্যমে উইক সাইট গুলো, বিশেষ করে যেগুলো সিএমএস বেসড ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল দিয়ে তৈরি করা হয়, এই সাইটগুলোকে ইনজেকশনের মাধ্যমে ইন্ডেক্স ফাইলটাকে ওভাররাইট করে দেওয়া হয়। কারণ আমরা সবাই জানি যে একটা ডিফল্ট ফাইল সেখানে আছে, তার নাম ইন্ডেক্স, ইন্ডেক্সকে আমি ওভাররাইট করে দিলাম, রাইট? তো তখন আমার ফাইলটাই তো রান হবে না, আমি যা দিব। যদি সাকসেসফুল হয় তার মানে কি সাইট আপাতত ডাউন, সেটা বেসিক্যালি আছে রানিং, বাট আমার পেজটা শুধু ডিসপ্লে করছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই কারণে ডিফল্ট ফাইল অনেক সময় চেঞ্জ করা হয়। এখন যেটা হয়েছে যে লোকাল হোস্ট লেখার পর এই ইন্ডেক্স ফাইলটা রান করেছে এবং ইন্ডেক্স আমাকে পাঠিয়ে দিয়েছে এই ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডটা মূলত হচ্ছে এই যে আমরা অ্যাপাচি নিয়ে কথা বলছি না, অ্যাপাচির ওপরে ছোট ছোট ডকুমেন্টেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, জাপানিজ ল্যাঙ্গুয়েজে, অনেক ল্যাঙ্গুয়েজের এই ডকুমেন্টেশন সুন্দর করে দেওয়া আছে। ডকুমেন্টেশনটাতে কি কি বলা আছে আমরা যদি একটু দেখি, একটু খেয়াল করেন যে পিএসপির ইনফরমেশন এখানে বলা আছে, অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন সম্পর্কে বলা আছে, কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আছে, রাইট? ইউজার গাইড আছে এখানে একটা, তারপরে পিএসপির ইনফরমেশন আছে। খেয়াল করেছেন যে পিএসপির ইনফরমেশন, আমার যে সার্ভারটা ইনস্টল হয়েছে তার সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে। আমাদের দরকার কি শুধু ভার্সনটা জানা, পিএসপি ভার্সন কত? 5.6.11। ওকে, সো যদি কেউ পড়তে চান সেক্ষেত্রে এই ডকুমেন্টেশনটা একবার ঝালাই করে নিতে পারেন, ভালো হবে আর কি। আর আমি এই ড্যাশবোর্ডটা লোকাল হোস্টে গেলে এই ড্যাশবোর্ডটা দেখতে চাচ্ছি না, ঠিক এই কারণে আমি ছোট্ট একটা চেঞ্জ নিয়ে আসবো আমার htdocs-এ, ইন্ডেক্স ফাইলটার নামটা পরিবর্তন করে দিব। ইন্ডেক্স আর ইন্ডেক্স 1 হিউজ ডিফারেন্স, রাইট? সে কিন্তু আর ইন্ডেক্স নেই, তার মানে সে আর ডিফল্ট নেই। সো ডিফল্ট না থাকলে কি হবে? যেহেতু ওই ফোল্ডারের মধ্যে ডিফল্ট কোনো ফাইল নেই, সে এভাবে দেখাচ্ছে। অনেক সময় দেখা যায় না, কোনো ওয়েবসাইটে গেলে এরকম দেখা যাচ্ছে, একটু খেয়াল করবেন। কখনো 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 দেখা যায়। সো হ্যাঁ, এটা এফটিপি সার্ভার গুলোতে দেখা যায়, ডেভেলপমেন্ট স্টেজে থাকে তখন, বাট অনেক লাইভ সাইডেও মাঝে মাঝে এটা দেখা যায়। কারণ ওভাররাইট না করে অনেকে ফাইলটাকে ডিলিট করে দেয় স্ক্রিপ্টিং চালিয়ে। অনেক হ্যাকার যে কাজগুলো করে, স্ক্রিপ্ট চালিয়ে ইন্ডেক্স বা ডিফল্ট ফাইল পেলে ওটাকে রিমুভ করে দেয়। ওভাররাইট করতে পারে না, কারণ প্রোটেকশন করা থাকে, সার্ভারে প্রোটেক্ট করা থাকে যে কোনো ফাইলে ওভাররাইট করা যাবে না, তখন সে যে কাজটা করে ডিলিটই করে দেয়। তো তখন শুধু কোড দেখা যায়। বুঝতে পেরেছেন? সো আমাদের এখন এটাই দরকার যে আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করব, প্রজেক্ট বানাবো, কোড লিখবো, ক্লিক করব, রান করাবো। তার মানে এর আগে HTML CSS যেভাবে আমরা যে কোনো জায়গায় রেখে এলোমেলো ব্রাউজারে ব্রাউজ করে রান করিয়েছি, এখন সেটা আর চলবে না। পিএসপির হ্যালো ওয়ার্ল্ড ফাইলটাও যদি রান করাতে হয় লোকাল হোস্টের মাধ্যমে করতে হবে। ঠিক আছে? লোকাল হোস্টের মাধ্যমে হ্যালো ওয়ার্ল্ডকে রান করতে হবে। সো এখানে একটা প্রজেক্ট নিতে হবে, নেটবিনসে সেটাকে অ্যাড করতে হবে, দেন হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমাদের পিএসপি প্রোগ্রামিং শুরু হবে। ঠিক আছে? 17 মিনিটের ব্রেক। ইনস্টল আছে, অ্যাপাচি রানিং, লোকাল হোস্ট। হ্যাঁ, লোকাল হোস্ট দেওয়ার পরে এরকম আসছে ইন্ডেক্স।
কি আসে? অ্যাপাচি রান করে না কেন? আচ্ছা, সমস্যা নেই, করেন, সমস্যা নেই। পেছনের কি সবার একই অবস্থা? অ্যাপাচি রান করে না, তার মানে রান করেছে, গ্রিন হয়ে আছে। হ্যাঁ, এই যে দেখেন, রানিং বলতে নিচে গ্রিন আসবে, সবাই একটু খেয়াল করেন। রানিং হলে এটা নিচে গ্রিন আসবে আর বাটনটা স্টপ থাকবে। আপনার আসে না? আপনার মেশিনে অন্য কোথায় কোথায় জ্যাম্প আছে খুঁজে বের করেন, সব ফোল্ডার বের করেন। শুধু সার্চ দিলে হবে না, ফোল্ডার ধরে ধরে যেতে হবে। অন্য কোথাও অ্যাপাচি রান করা আছে, এই কারণে আপনারটা দিয়ে ছেড়ে দিচ্ছে, রান হয়ে ছেড়ে দিচ্ছে না। আচ্ছা, আমি এটা দেখছি। সবার রানিং, সবার রানিং, গুড। পিএসপি লেটেস্টে প্রবলেম হচ্ছে, সে এখনো ডেভেলপমেন্টে আসে নাই, বেটা বলা হচ্ছে। বেটা কখন বলা হয়? যে আমার তৈরি করা শেষ, আমি যেটা বানিয়েছি। যেটা বলছিলাম যে কোনো একটা প্রোডাক্ট যখন তৈরি হয়, ওই প্রোডাক্টটা মনে করেন ডেভেলপমেন্ট শেষ, এটা আমাদের স্টেজে যত ধরনের বলতে পারেন যে সুযোগ আছে টেস্ট করার, সেই টেস্টগুলো আমরা করেছি। আমরা কতজন টেস্ট করতে পারি? আমার কোম্পানিতে 100 জন লোক আছে, 100 জন, 200 জন লোক আছে, 200 জন, 500 জন আছে, 500 জন, ইটস ওকে, ফাইন, খুব ভালো রান করছে। বাট যখন 5000, 10,000, 50,000, 50 লাখ লোক ইউজ করবে, ডেফিনেটলি সেখানে মানে অপশন বেশি ক্রিয়েট হবে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন প্রসেস এখানে আসবে এবং যে কোনো ধরনের বাগ অ্যারাইজ হওয়ার সম্ভাবনা আছে। বলা হয়েছে বেটা ভার্সন রিলিজ হলে যেটা হয়, যে যদি কখনো কোনো প্রবলেম পাই, সেই প্রবলেম গুলো চলে যায় কোথায়? ওয়েবে। রাইট, আপনি লিখবেন যে 7 এই বাগ, ওই বাগ, এটা হচ্ছে, ওটা হচ্ছে, ওটা তখন সার্ভে করে, ওয়েব সার্ভে করে ওই প্রবলেম গুলো ফিক্স করা শুরু করে। যখন ফিক্স হয়ে যায়, দেখা যাচ্ছে 2, 4, 6 মাস তারা এই ধরনের কোনো প্রবলেম পাচ্ছে না, তখন এটা কমপ্লিট রিলিজ করে। সো প্রত্যেকটা সফটওয়্যার ডেভেলপমেন্ট পরে যে ভার্সনটা আসে সেটা বেটা। কারণ আমরা টেস্ট করেছি, ইউজার দিয়ে টেস্ট হয় নাই। সো 7 এখনো বেটাতেই আছে। আচ্ছা, সো মেজর বাগ হয়তো পাবেন না, বাট ছোট ছোট জায়গাতে প্রবলেম ফেস করতে হবে। আর বিট স্লো 7টা, বাট ওটা নিয়েও কাজ চলছে। নাইস। আমি দেখাচ্ছিলাম যে আমাদের সার্ভারটা রান করেছে এবং ব্রাউজারে যখন আমরা লোকালহোস্ট লিখছি এটা আসছে, দ্যাট মিনস আমাদের সার্ভার ফোল্ডারটা এখানে রান করেছে। আমি নেটবিনসে যাই। একটা মেশিনে কি দুইটা ভার্সন রান করা সম্ভব? অনেক ভার্সন রান করানো সম্ভব। আমরা কোন ভার্সনে পিএইচপি 5.6.11 নেটবিনসে প্রজেক্ট আকারে নিয়ে নেন। হ্যালো, হাবিব কি ক্লাসে? আচ্ছা, আমরা ফার্স্টে একটা প্রজেক্ট তৈরি করি। সবাই একটা ফোল্ডার ক্রিয়েট করি ফার্স্টে htdocs এর মধ্যে। এর মধ্যে যে htdocs-টা পেলাম, এই যে জ্যাম্পের নাম কি দিয়েছি আমরা? কোন ড্রাইভ? ডি ড্রাইভে lict bash tree জ্যাম্প htdocs এর মধ্যে। হ্যাঁ,
আমি জাস্ট ফোল্ডার থেকে ফোল্ডারে যাচ্ছি। আমি কিছু করি নাই এখন, আমি কিন্তু কিছুই করি নাই, জাস্ট এই ফোন প্রসেসরটা আপডেট দিতে হবে। বেসিক্যালি আমার প্রসেসর কিন্তু সেলেরান, আমার প্রসেসর সেলেরান, এখন পেন্টিয়াম 7 চলছে, তাই না? সো আমাদের আরো অনেক ইমপ্রুভ করতে হবে। আমি কোন পার্সপেক্টিভে বলেছি, আমার বাসাতে আমি সবচেয়ে স্লো, ইভেন আমার মেয়ের চাইতেও স্লো, 2 বছর বয়স। ও যত ফাস্ট আগায় আমি অত ফাস্ট যেতে পারি না। ও 1 ক্লিকে অনেক অ্যাপ্লিকেশন খুলে ফেলতে পারে, আমাকে ওই অ্যাপ্লিকেশন খুলতে মিনিমাম 3 ক্লিক দিতে হয়। বুঝতে পেরেছেন? সো দে আর ভেরি ফাস্ট। সো আমাদের একটু ফাস্ট হতে হবে। আমি আমার জ্যাম্পের htdocs এর মধ্যে একটা ফোল্ডার তৈরি করছি, ফোল্ডারের নাম দিচ্ছি lict batch 03 php basic, ঠিক আছে? php basic। lict batch 03 php basic, এটা হচ্ছে আমাদের ফোল্ডার। কার মধ্যে হয়েছে? htdocs এ। এবার যখন ব্রাউজারে যাচ্ছে, একটু খেয়াল করেন, একটু লোড দেন। ব্রাউজারে গিয়ে যখন আমি লোড দিচ্ছি, ব্রাউজ করলে দেখা যাচ্ছে আমাদের ফোল্ডারটা চলে আসে lict batch 03, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস বলো। গুড, ভেরি গুড। আপনি সিভিটা আমাকে দিয়েছেন না, আমি সিভিটা ফরওয়ার্ড করব আর কি, ওখানকার যে পার্সন তার কাছে আমি ফরওয়ার্ড করি, তার সঙ্গে আমি আবার আরেক দফা কথা বলি, ঠিক আছে? আপনার সবকিছু পারফেক্টলি হয়েছে তো না, মানে জমা দেওয়ার কাছে? কাগজপত্রগুলো রয়ে গেছে আর কি। আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। দেখেন, জীবন বেঁচে গেছে, এটাই বড় কথা। কাগজপত্র চাইতে বড় কথা জীবন বেঁচে, এটা তো খুব খারাপ, এটা খুবই খারাপ আছে। জ্যাম কোন ফোল্ডারে আছে দেখার উপায় হচ্ছে, কন্ট্রোল প্যানেলটা আপনি পেয়েছেন। কন্ট্রোল প্যানেল পেলে এক্সপ্লোরে ক্লিক করতে হয়। এক্সপ্লোরে প্রেস যদি আমরা করি, তাহলে আমার এই জ্যামটা কোথায় আছে সেটা ওপেন হয়ে যায়, ঠিক আছে? ওকে, নাইস। সো আমরা একটা ফোল্ডার করেছি, সেটা আমরা আমাদের ব্রাউজারে দেখতেও পাচ্ছি। আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি না? এবার এটা নেটবিনসে অ্যাড করি। পিএসপি প্রজেক্ট আকারে আমি নেটবিনসে অ্যাড করছি। ব্রাউজ, কোনটা? ব্যাস 3 জ্যাম, তাই না? এটা আমি সিলেক্ট করলাম, তারপর এটাকেই আমরা কপি করলাম। প্রজেক্টের নামটা একটু খেয়াল করেন, আমি যে নামে ফোল্ডারের নাম দিয়েছি ওই একই নামে প্রজেক্টের নামটা দিয়ে দিব, ঠিক আছে? যে নামে কি দেওয়া হয়েছে, ফোল্ডারের নাম দেওয়া হয়েছে, সেই নামে প্রজেক্টের নাম আমি দিয়ে দিচ্ছি। এবার ফিনিশ বাটন প্রেস করলেই আমার ওই ফোল্ডারটা আমার নেটবিনসের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। Oh God, দেখেন আমরা কি ভুল করেছি। আমি সরাসরি lict batch জ্যামকেই প্রজেক্ট আকারে নিয়ে নিয়েছি। আমাদের htdocs এর মধ্যে ওই পার্টিকুলার ফোল্ডারটা নিতে হবে। আবার
আবার PHP application, next browse JAMP এর ভেতরে htdocs এর মধ্যে lict php bash 3 basic লিখে এই নামটা ওই ফোল্ডারের ভেতরে সাব ফোল্ডারে যে ফোল্ডার নামটা আমাদের যে প্রজেক্ট নেমটা সেটা আমি এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দিলাম। তার মানে আমাদের ফোল্ডারের নাম কি ছিল? lict bash 3 php basic। ফিনিশ। সিগনেচার কে দেবে? একটু খেয়াল করেন এটা আসছে কিনা। lict php bash 3 php basic এর সোর্স এবং এর ভেতরে কোনো কিছু নেই। আপনার অবস্থা তো অতটা ভালো না, কি করবো বলেন আপনি, কি করা যায়? অত পাওয়ারও তো ইয়ে না আপনি, হ্যাঁ, যে অত পাবেন সে ধরনের তো স্টুডেন্ট না আপনি। পেলে দিলে তো আমি 100 বিষয় তো দিতাম না। হ্যালো, আমি না বলো। হ্যাঁ, এখন দেখেন আপনি কি অবস্থা হয়। আপনি কবে যেন কথা বলেছিলেন? কবে কথা বলেছিলেন? শনিবার। আমি এখনো কিছুই জানাই নাই। আমাকে ফোন টোন দিয়েছিল গতকালকে, ধরিনি। আমি এখনো কিছু জানাই নাই। মানে অপরচুনিটিস কি 50-50 আর নেই? আমাকে সঠিক জানাবো। আপনি যেটা কথা বলেন জয়নিং 1-এ, ডিসেম্বরের 1-এ, এবং এটা এখনই লাগবে। ঠিক আছে, কথা বলে দেখেন। আজকে বুধবার, আমি শনিবার পর্যন্ত ঠিকই যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। কত হয়েছে? 8 আর 15 কত হয়? 23 আর 3 26। 26 আর 3 26 আর 29 আর 5 34। কার কার আসে নাই? সদ আসছে, রান করে নাই? নতুন ইনস্টল দিয়েছেন না? নতুন করে ইনস্টল দিয়েছেন না? মানে জ্যাম্প নতুন করে ইনস্টল দেন নাই? অ্যাপাচি রান করে না? কোনো একটা প্রবলেম আছে আপনার মেশিনে। দেখেন পেছনে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপাচি রান আছে কিনা। সরি, স্কাইপি। কন্ট্রোল প্যানেলে যান, প্রোগ্রাম ফাইলসে যান। হ্যাঁ, স্কাইপি রানিং থাকলে আসবে না, পোর্ট চেঞ্জ করতে হয়।
ওটা আনইনস্টল করে দেন। আচ্ছা এবার একটু খেয়াল করি, দেখেন সবাই এখানে আমার ফোল্ডার এসেছে, আমি যখন আমার এই ফোল্ডারের উপরে প্রেস করছি ব্ল্যাঙ্ক ফোল্ডার, রাইট, এনবি প্রজেক্টটি শুধু দেখা যাচ্ছে। তো আমি আজকের দিন নাম্বার কত, সোর্সের মধ্যে নতুন করে ডে থেকে পিএসপির একটা ফোল্ডার তৈরি করে দিচ্ছি, ফোল্ডারের নাম বলে দিচ্ছি। ফোল্ডার কখনো অন্য কিছুতে হবে? দেখেন সোর্স থেকে নিউ ফোল্ডার, জাস্ট ফোল্ডার। হ্যাঁ, ফোল্ডারের নাম বলছি ডে কত, 14। ডে 14 এর মধ্যে আমি একটা নতুন করে ফাইল নিব, সেটা হবে পিএসপি ফাইল। আমি ফাইলটার নাম দিচ্ছি পিএসপি ফাইল, এবং পিএসপি ফাইলটা হবে কার উপরে, পিএসপি, আমি বলছি বেসিক সিনট্যাক্স। আমি বেসিক সিনট্যাক্সের উপরে একটা ফাইল করছি, একটু খেয়াল করেন ফাইলের নাম লেখার সাথে সাথে বেসিক সিনট্যাক্স ডট পিএসপি বসে গেছে না? এবার ফিনিশ। আচ্ছা এবার যদি এখানে লোড দেই, একটু খেয়াল করেন ডে 14 আসছে, ডে 14 এর মধ্যে ক্লিক দিলে বেসিক সিনট্যাক্স দেখা যাচ্ছে, তাই না? তার মানে আমি এখন নেটবিনস এর সঙ্গে আমার ওই ব্রাউজারের যে লিংকটা সেটা কিন্তু অ্যাটাচড অবস্থায় আছে, আমি ওখানে যা করছি এখানে সেটা অটোই পাচ্ছি। এখন দুই হচ্ছে যে আমার এই ফাইলের মধ্যে কোনো কিছু লেখা নেই, পিএসপির বেসিক সিনট্যাক্স হচ্ছে দিস, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, আর ক্লোজিং ট্যাগটা আমরা নিচে লিখছি দিস, এটাকে ক্লোজিং ট্যাগ বলে। বা পিএসপি সিনট্যাক্স যদি কেউ বলে যে পিএসপি সিনট্যাক্সটা লিখেন, পিএসপি সিনট্যাক্স হচ্ছে লেখার উপায়টা দেখেন, যদি আমি টাইপ করে লিখি, এভাবে লিখি, ওকে, এটাকে বলা হচ্ছে পিএসপি ওপেনিং, আর এটা হচ্ছে পিএসপি ক্লোজিং, ওকে। বাট এটা যদি হয় আমার পিএসপি ফাইল, সেই ক্ষেত্রে ক্লোজিং ট্যাগটার দরকার নেই। যদি এখানে শুধুই আমি পিএসপির কোড লিখি, তখন এখানে পিএসপির ক্লোজিং ট্যাগটা দেওয়ার কোনো দরকার নেই, ওকে। পিএসপি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, দিলে ওয়ার্নিং আসবে, প্রবলেম হবে না। দুই হচ্ছে যে আমি এখন পিএসপি তে কিছু একটা আউটপুটে দেখতে চাচ্ছি, রাইট, লাইক হ্যালো পিএসপি আর হ্যালো ওয়ার্ল্ড ফার্স্ট প্রোগ্রামিং হিসেবে আমরা যা চিনি বা জানি বা যেভাবে আমরা প্র্যাকটিস করি। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব, দেখেন আমি একটা স্টেটমেন্ট লিখব। পিএসপি বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিঙ্গেল লাইন বা লাইন অফ কোডকে আমরা বলে থাকি স্টেটমেন্ট। একটা লাইন হলে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, একাধিক লাইন হলে ব্লক অফ স্টেটমেন্ট, ওকে। সো একটা লাইনের কোড লিখছি, সেটাকে আমরা বলে থাকি কি স্টেটমেন্ট, সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। সো আমি একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট লেখার চেষ্টা করছি, হ্যালো পিএসপি। এটা লেখাতে যা হলো একটু খেয়াল করেন, রেড মার্ক চলে আসে,
syntax error, unexpected identifier, PSP identifier, hello, এগুলো সে কোনো কিছু বুঝতে পারছে না। এরকম লেখাকে PSP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কখনোই বুঝবে না। এটা যেহেতু একটা স্ট্রিং, রাইট, আমরা এটাকে আউটপুট আকারে দেখতে চাচ্ছি অ্যাজ এ স্ট্রিং, তখন PSP এর কাছে এটাকে স্ট্রিং হিসেবে বোঝাতে হবে, রাইট। স্ট্রিং হিসেবে বোঝানোর জন্য সিনট্যাক্স অনুযায়ী এখানে আমরা দুইটা সিনট্যাক্স ইউজ করতে পারি, সিঙ্গেল কোট অথবা ডাবল কোট। এই দুটাকেই আমরা স্ট্রিং সাইন বলে থাকি। রিপিট করছি, সিঙ্গেল কোট আর ডাবল কোট। স্টিল এখানে একটা এরর আছে, একটু খেয়াল করেন, আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল। ওই এররটা আসে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে ক্লোজিং ডেলিমিটারস প্রয়োজন পড়ে, ক্লোজ করে দিতে হয় স্টেটমেন্টগুলোকে, আর স্টেটমেন্টের ক্লোজিং হচ্ছে সেমিকোলন, দিস সেমিকোলন দিয়ে দিতে, আমি সেমিকোলন দিলাম, বুঝতে পেরেছেন? এবার কিন্তু এরর নেই। এই ফাইলটাকে যদি আমি সেভ করি, তারপরে আমি যদি ব্রাউজারে যাই, লোড দেই এবং এই ফাইলটার উপরে রান করাই, ক্লিক করলেই কিন্তু রান। কোনো আউটপুট আছে? নেই। কোনো এররও নেই, কোনো আউটপুটও নেই। আউটপুট না থাকার মূল কারণ হচ্ছে যে আপনি শুধু স্টেটমেন্ট দিয়ে কোনো টেক্সট এক্সিকিউট করতে চাচ্ছেন, এটা লিখলেই হবে না, তাকে আউটপুট দেখানোর জন্য কমান্ডও দিয়ে দিতে হবে। কমান্ডটা হচ্ছে ইকো। ওকে, এটা স্মল লেটারে লিখি, সেভ। হ্যাঁ, আমি ইকো দিলাম, আমার হ্যালো পিএসপি এবার ব্রাউজারে দেখতে পাবো। আসে হ্যালো পিএসপিটা কিন্তু আমাদের এখন আসে, ঠিক আছে? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, সো আমরা ফার্স্ট প্রোগ্রামিং প্র্যাকটিসটা করছিলাম পিএসপি দিয়ে, একটা সিম্পল পিএসপি ফাইল যেটা আমরা অ্যাপাচি সার্ভারে রেখেছি এবং লোকাল হোস্টের মাধ্যমে রান করলাম, যেটা হয়ে থাকে নরমালি হ্যালো ওয়ার্ল্ড, আমরা বলেছি হ্যালো পিএসপি। এটা একটু রান করেন সবাই। করা হয়েছে। আচ্ছা, দুই হচ্ছে যে যদি আমরা মনে করেন এই লেখাগুলোকে বড় করতে চাই, যে আমি বড় করে দেখাবো, পিএসপি তে বড় করার কোনো সিনট্যাক্স নেই, ছোট করার কোনো সিনট্যাক্স নেই, স্টাইল মারার কোনো সিনট্যাক্স নেই, যা কিছু সব করতে হবে HTML CSS এর মাধ্যমেই। কোনো লেখা যদি বড় করতে হয় আমরা HTML এর হেডার ট্যাগ ইউজ করি, রাইট? সো সেই হেডারটা কিভাবে এখানে আমি বসাবো? অ্যাজ এ স্ট্রিং। এখানে হেডার বসবে এবং সেটা বসবে কি হিসেবে? অ্যাজ এ স্ট্রিং, কোটেশনের মধ্যে, ঠিক আছে? সো আমি ডাবল কোটে হেডার ট্যাগ, তার ভেতরে টেক্সট দিয়েছে, লেটস চেক। এবার আউটপুটটা বড় করে দেখাচ্ছে। আপনার কত লাগবে মার্কস? 186। चार 2 2 8 4 12
ওকে, তো যা বলছিলাম যে আমরা যদি কখনো পিএসপি সিনট্যাক্স এর মধ্যে HTML লিখতে চাই, সেটা লিখতে হবে স্ট্রিং আকারে। রিপিট করছি, পিএসপি সিনট্যাক্স এর মধ্যে কখনো যদি HTML লিখতে চাই, সেটা লিখতে হবে স্ট্রিং আকারে। বাট এর উল্টোটা করা হয়, কারণ পিএসপি এর মধ্যে যদি আমরা HTML লিখে ওয়েব পেজ এক্সিকিউট করতে চাই, মাথা একেবারেই খারাপ হয়ে যাবে, ইম্পসিবল, রাইট? একটা এক্সাম্পল হিসেবে আমি আসছি। বড় কোনো যদি প্রজেক্ট হয়, মনে করেন যে আমরা ল্যারাভেলের স্ট্রাকচারই যদি দেখি, Laravel e-commerce batch 06, তো খেয়াল করেন এটা হচ্ছে ল্যারাভেলের স্ট্রাকচার। এই কোডগুলো কিন্তু তার কাছে আগে থেকেই থাকে। ভিউ পেজ গুলো থাকে রিসোর্সের ভিউ এর মধ্যে। ভিউ এর যদি আমরা মাস্টার পেজটাতে যাই, আবার মেইন পেজটা, এটা পিএসপি এর কোড আছে, একটু খেয়াল করেন HTML শুরু হয়েছে, এটা বেসিক্যালি ব্লেড সিনট্যাক্স, এবং HTML এর মাঝে মাঝে পিএসপি কে দেখা যাচ্ছে, খেয়াল করেছেন? সো পিএসপি অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট হচ্ছে কার মধ্যে? HTML এর মধ্যে। আর এত HTML কে যদি আপনি পিএসপি তে নিতে যাইতেন, তাহলে কি মাথা ঠিক থাকতো? এর মধ্যে কত ডাবল কোট আছে, কত স্ল্যাশ আছে, এলোমেলো হয়ে যেত। এক পেজ বানাতে আপনার মাথা সেই হেমায়তপুর চলে যেত। আমরা তখন আর জায়গা দিতে পারতাম না। ওখানে অনেক ট্যালেন্টেড লোকজন আছে, বুঝতে পেরেছেন? দে আর ভেরি ট্যালেন্টেড। আর এরকমও আছে যে পুরোপুরি সুস্থ, রাইট? তারাও ওখানে আছে, কিছুদিন থাকার পর আবারও পাগল হয়ে গেছে, এরকমও লোক আছে। কারণ অনেকেই মনে করে যে এই রোগটা আর কখনো সারবে না, যা হয়েছে এটা সারার না, সো রেখে গেছে, সুস্থ হয়ে গেছে, বারবার তাদেরকে নক করা হয়েছে। তারা মনে করেছে সরকারি হসপিটাল, টাকা পয়সা দিতে হয় না, হয়তো রোগী বেড়ে গেছে, পাঠিয়ে দেবে, ফেরত নেয় না। বুঝতে পেরেছেন? প্যাথেটিক। যদি কখনো সুযোগ হয়, ঘুরে আসবেন, মানুষ হয়ে বের হবেন, ঢুকবেন যা আছেন তা হয়ে, বের হবেন মানুষ হয়ে। হেমায়তপুরে 20-22 দেখে আসবেন, আউটারে যাবেন, অনেকের সঙ্গে কথা বলবেন, অনেক কিছু শিখবেন। অনেক পাগল আছে সেখানে, হ্যাঁ, আউটারে যে কেস গুলো আসবে, বা ওই দিন যদি মানে বেসিক্যালি আমরা আমাদের গ্রামের, এখন আসি আমাদের, আমি যা দেখানোর চেষ্টা করছিলাম, বেসিক্যালি এ ধরনের কোড আমাদেরও লিখতে হবে। হ্যাঁ, আমরা আমাদের নেক্সট সেশন গুলোর দিকে যখন আস্তে আস্তে করে মুভ করব, তখন কিন্তু ডেফিনেটলি এটা আমরা লিখব। হ্যালো হ্যালো, তারপরে দিয়ে আসো স্যার ফোন দিছিল, মানে বলো যে ম্যাডাম ফোন দিছিল, দিতে বলছে। না না, আইডি কার্ড নেই তোর, আইডি কার্ড নেই, আইডি কার্ড তোর কাছে আছে, বাচ্চার কাছে আছে। তুমি বলো যে ক্লাসে যাবে, রুম ইয়েতে যাবে, কি বলে অফিসে যাবো, অফিসে যায় যে কাগজটা লিখে দিচ্ছি ওইটা দাও, অফিসে যাও। হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা, সো আমরা আস্তে আস্তে করে লেখা শুরু করি। বেসিক্যালি পিএসপি তো সরাসরি প্রোগ্রামিং কোড আমাকে পিএসপি ফাইলে লিখতে হবেই, সঙ্গে সঙ্গে আমাদের অনেক সময় কি করতে হবে, স্ক্রিপ্ট করতে হবে। এইচটিএমএল এর ভেতরে, এইচটিএমএল এর বাইরে, এইচটিএমএল এর ইনারে, এইচটিএমএল এর অ্যাট্রিবিউটের মধ্যে অনেক জায়গায় আমাকে পিএসপি লিখতে পারতে হবে। সো আমি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট লিখেছি, এখন আমি পিএসপি ফাইলের মধ্যে এইচটিএমএল এর আন্ডারে পিএসপি দেওয়ার চেষ্টা করছি। দেখেন আমি একটা এইচটিএমএল এর স্ট্রাকচার বানাচ্ছি। এটা যদি ভেরি বেসিক স্ট্রাকচার হয় একটা এইচটিএমএল এর, আমার এইচটিএমএল আছে, হেড আছে এবং বডি আছে। এখানে কোনো একটা এইচটিএমএল, লাইক আমি বলছি হেডার ট্যাগই, এটা হেডার ট্যাগ। হেডার ট্যাগের মধ্যে আমি এভাবে লিখেছি দ্যাটস গুড, এটা খুব সুন্দর করে কিন্তু এক্সিকিউট হবে। আমি যদি এই ফাইলটাকে রান করাই, তার মানে আমার ফাইলের নাম পিএসপি, বাট তার ভেতরে আমি 100% এইচটিএমএল লিখেছি, 100% এইচটিএমএল লিখেছি, কোনো সমস্যা নেই, আউটপুটে আসছে। ওকে, ইজি অ্যাবসেন্ট দিতে পারি। একটা কথা ছিল, বিডি জবসের ওখানে তো স্টুডেন্টদের একটা প্রবলেম হচ্ছে, তাকে নাকি একবার এগুলো সাকসেস করেনি, অনেকে অ্যাসাইনমেন্ট আপলোড করতে পারছে না। অ্যাকসেপ্ট করে নেই কিছু স্টুডেন্ট মানে অনেক আগে নাকি পাঠিয়েছে, পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করেছি, ওখানে একজনের রিকোয়েস্ট পেন্ডিং আছে, আমি গতকাল দেখেছি। আর যারা বলেছে অ্যাকসেপ্ট করে নাই, তার মানে তারা আপলোডই করতে পারতেছে না। দেখিয়ে দেবে, ঠিক আছে, দেখিয়ে দেবে, তারপরে আমি একটু দেখে দিচ্ছি। একই প্রসেস, না না ওরা করবে না, আমাদেরই করতে হবে, আমাদেরই কোর্স, বিডি জবসের কোর্স তো আমাদেরই, এটা বোঝেন না? ভেরি নাইস, থ্যাংক ইউ। ইয়ে যেন না আসে, এইটুক আসবে, হ্যাঁ, ছবি এইটুক তুলবেন সুন্দর করে, এপাশ ওপাশ করে ছবিতে 1 2 3 করে এভাবে লিখবেন। দাঁড়ান একটু চেক করেন, দাঁড়ান একটু ওয়েট করেন। কি দরকার নেই, বাট এই লেখাটা যদি আমাদের স্ট্যাটিক না হয়, এটা যদি ডাইনামিক হয়, এটা তো স্ট্যাটিক ডেটা, আমি HTML দিয়ে দিলাম, চলে আসলো, ফাইল পিএসপি, ইটস ওকে, নো প্রবলেম, রাইট? বাট এই ডাটাটা যদি ক্যালকুলেশনের মাধ্যমে আসতে চায়, যেটা আমি দুইটা ভ্যালু যোগ করব, দুইটা ভ্যালু বিয়োগ করব, অথবা ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসবে, তখন কি HTML পারবে? তখন HTML পারবে না, লাগবে কি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ পিএসপি ক্যালকুলেশন করতে পারে, পিএসপি লজিক ইমপ্লিমেন্ট করতে পারে, পিএসপি ডেটাবেসের সাথে কাজ করতে পারে, বলা হয় ব্রেইন, হ্যাঁ, যে চিন্তা করতে পারে, আউটপুট দিতে পারে, রাইট? সো তখন যদি কোনো কিছু আসে, ডেফিনেটলি ওই আশা কোডটা লিখতে হবে কোথায়, HTML এর মধ্যে। এই লোকেশনটাকে বলা হয় ইনার। রিপিট করছি, যেখানে কার্সরটা বিফ করছে এটাকে বলা হয় HTML এর ইনার বা ইনার HTML। রিপিট করছি, এটা হচ্ছে HTML এর ইনার HTML। ওকে, তো এখানে যদি কোনো কিছু দিতে চাই, আমি এভাবে লিখবো পিএসপি দিয়ে,
দেখেন এটা যখন এখানে লিখলাম তখন এটা আমি পিএসপি স্ট্রিং আকারে লিখলাম, রাইট? বাট এই ভ্যালুটা যদি চেঞ্জ হতে থাকে তখন এমন একটা জায়গায় লিখে দিতে হবে, এমন একটা কন্টেইনার ইউজ করতে হবে যা যেন আমি বারবার ইউজ করতে পারি। আস্তে আস্তে আমি প্রোগ্রামিং এ ঢুকবো, বাট যদি আমি পিএসপি ওরিয়েন্টেড হয় পিএসপি কে এভাবে লিখবো। ওকে, দেখেন আউটপুট সেম। কখনো কখনো আপনাকে, এটা তো গেল ইনারে লিখলাম, কখনো কখনো পিএসপি এইচটিএমএল এর ট্যাগের অ্যাট্রিবিউটের মধ্যেও লেখা হয়ে থাকে, ট্যাগের অ্যাট্রিবিউটের মধ্যেও লেখা হয়ে থাকে। রিপিট করছি, ট্যাগের অ্যাট্রিবিউটের মধ্যেও লেখা হয়ে থাকে। ট্যাগের অ্যাট্রিবিউট আমি বলছি ইনপুট একটা ট্যাগ, টাইপ একটা অ্যাট্রিবিউট, টেক্সট একটা ভ্যালু, নেম বলতে আমি বোঝাচ্ছি যে কোনো একটা নেম লাইক ফার্স্ট নেম, আর ভ্যালুর বলতে যদি কিছু লিখি, মনে করেন জাস্ট আমি ইনপুটের টাইপ লিখেছি, এখানে একটা ইনপুটের বক্স চলে আসে, খেয়াল করেন ইনপুটের বক্স চলে আসে, এর মধ্যে যা লেখা হয় সেটাকে বলা হয়ে থাকে ভ্যালু। তার মানে আমি এখানে যা লিখছি সেটা মূলত এখানে এসে বসছে, বাট রান টাইম কোড বলে এটা আমরা দেখতে পাচ্ছি না। ওকে, আবার আমি যদি এখানে কোনো একটা কিছু লিখে দেই সেটা এখানে গিয়ে দেখা যাবে। একটু দেখেন, আমি যখন লোড দিয়ে প্রথমবার এখানে আসি তখন কি এটা দেখা যাচ্ছে না? আমি এখানে যদি কোনো পিওর ভ্যালু লিখি, লোড দেই, ভেতরে কি লেখা আসে? সাফানা। দ্যাট মিনস কোনো একটা ট্যাগের ভ্যালু, বিশেষ করে ইনপুট ট্যাগের ভ্যালুতে যা দেওয়া হয় সেটা ওই ইনপুট বক্সের মধ্যে এসে ডিসপ্লে করে। ওকে, ফাঁকা থাকার অর্থ হচ্ছে যদি ফাঁকা থাকে আমি টাইপ করি সেটা ভ্যালুতে আসবে, আর যদি আমি ভ্যালুতে কোনো কিছু দিয়ে দেই তখন এটা ডিসপ্লে করবে। এখন আপনি যখন আপনার ফেসবুকে যাচ্ছেন, আপনার প্রোফাইলতে আপনি এডিট করতে যাচ্ছেন, প্রোফাইলে আগে থেকে অনেক ভ্যালু অ্যাড করা আছে, সেটা কি দেখা যায় না? ইনপুট বক্সের মধ্যে, টেক্সট এরিয়ার মধ্যে, ড্রপ ডাউনের মধ্যে, রেডিও বাটনের মধ্যে দেখা যায়। তো ধরে রাখে কি করে? ওটা কি একটাই আপনার জন্যই একটা পেজ বানানো হয়েছে, একটা প্রোফাইল পেজ? যখন একজন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে 180 কোটি অ্যাকাউন্ট, 180 কোটি প্রোফাইল পেজ, এরকম কিছু? হ্যাঁ, তাহলে কোড রাখতে এই বিল্ডিং এর সমান বা তার চেয়ে বড় জায়গা লাগবে। বিষয়টা বোঝা যাচ্ছে? এটা পসিবল নয়। পেজটা কি ডাইনামিক, একটা ইউনিক আইডির মাধ্যমে আপনার ইনফরমেশনটা ডেটাবেস থেকে পিএসপি গিয়ে তুলে নিয়ে আসছে, ওই পিএসপি আবার এইচটিএমএল এর মধ্যে নির্দিষ্ট জায়গায় সেটা এক্সিকিউট করছে। বিষয়টা বোঝা যাচ্ছে? সবার জন্য পেজ সেম। ওকে, তো এই জায়গাগুলোতেও আমাদের অনেক সময় পিএসপির ইউজ করতে হবে। লাইক যদি এখানে পিএসপি লিখতে চাই, স্ট্রেট ফরওয়ার্ড। এটা বুঝতে পেরেছেন? সো তার মানে কি এইচটিএমএল এর ট্যাগের অ্যাট্রিবিউটের ভ্যালুর মধ্যেও আমরা পিএসপি লিখতে পারি। সো লেটস চেক। সো কোথায় লেখা যাবে? পিএসপি ফাইলে সরাসরি পিএসপি ফাইলের এইচটিএমএল এর ইনারে, এইচটিএমএল এর অ্যাট্রিবিউটের মধ্যেও আমরা পিএসপি লিখতে পারবো। এই জন্য বলা হয়ে থাকে পিএসপি ফাইলে পিএসপি এভরিওয়্যার লেখা যায়, যে কোনো জায়গায় লেখা যায়। অ্যাডভান্টেজ হচ্ছে পিএসপি ফাইলের মধ্যে পিএসপি তো লেখা যায়, সেখানে এইচটিএমএল লেখা যায়, এইচটিএমএল এর মধ্যে সিএসএস লেখা যায়, জাভাস্ক্রিপ্টও লেখা যায়। তার মানে পিএসপি এক্সটেনশন ফাইলের মধ্যে আমরা পিএসপি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সব লিখতে পারি। বুঝতে পেরেছেন? গুড। তো অ্যাডভান্টেজ আছে পিএসপি ফাইলের, বাট এটা রান করানোর জন্য কি দরকার? সার্ভার। এমনিতে এই ফাইলটা রান করানো যাবে না। এখন সৌদের পাশে আপনার নামটা বলেন আরেকবার। স্বর্ণা। আমি ফার্স্ট টাইম শর্মা শুনেছিলাম, এই কারণে এটা আমার পছন্দের একটা বিষয় আর কি, খাওয়ার, এই কারণে আমি ভুল শুনেছি, সরি। তো আমি হেলবেশিয়ায় গেলে ফার্স্ট অর্ডার ওইটাই হয়। হ্যাঁ, আবার যদি নিউ মার্কেটেও যাই, একটা দোকান আছে স্পেশাল, ওরা খুব সুন্দর তৈরি করে। হ্যাঁ, অ্যারাবিয়ান, যেটা অ্যারাবিয়ান শর্মা। স্বর্ণা, রাইট?
স্বর্ণা এখন আমাকে বলবে যে এই ফাইলটাকে কি আমি এভাবে রাইট ক্লিক করে যদি ব্রাউজারে রান করে দেই এটা রান করবে কিনা। করার কথা না, পিএসপি ফাইল ব্রাউজার চিনবে না। দেখেন পিএসপি ফাইল হওয়াতে ব্রাউজারে সাইনই কিন্তু আসে নাই। যদি আমি চুজ ডিফল্ট প্রোগ্রাম ধরে ধরে ব্রাউজারেও যাই, সঙ্গে সঙ্গে এই ফাইলটা রান না করে ডাউনলোড করে দেবে অথবা শুধু কোডগুলো দেখিয়ে দেবে, কারণ সেই কোড সে চিনতে পারবে না। এক এক ব্রাউজার এক এক রকম ভাবে বিহেভ করে। ক্লিয়ার? সো এখন যেটা বলছিলাম যে পিএসপি রান করবে সার্ভারের মাধ্যমে। আমরা পিএসপি কে যখন রান করাচ্ছি ব্রাউজারে লিখছি কি লোকাল হোস্ট, আমরা চলে যাচ্ছি htdocs এ। সো htdocs এর একটা পার্টিকুলার ফোল্ডার যেখানে আমি রেখেছি আমার প্রজেক্টটা, তারপরে ডে 14 এর মধ্যে একটা ফাইল তৈরি করেছি পিএসপি সিনট্যাক্স, সেটাতে ক্লিক করলেই তার ভেতরের কোডগুলো এখন রান করছে। হবে পাথ লিখলে তো ডেফিনেটলি পাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এখন আমি যাচ্ছি সিনট্যাকটিক্যাল আলোচনাতে। ডে 14 এর মধ্যে আমি টাইপ করছি, আরেকটা পিএসপি ফাইল নিয়েছি, ফাইলের নাম দিচ্ছি ভেরিয়েবল। ওকে, ভেরিয়েবল সম্পর্কে আমি বলবো এখন, বাট ভেরিয়েবল কি আপনাদের কাছ থেকে একটু শোনার চেষ্টা করব। 3 মিনিট সময় দিচ্ছি, ওটা পরে দেখবো। আমরা সরাসরি পিএসপি আলোচনা করছি, পরে ওই বিষয়গুলো আস্তে আস্তে আসবে। ভেরিয়েবল কি আমি 3 মিনিটস টাইম দিচ্ছি, এর মধ্যে পড়বেন তারপরে আমাকে জানাবেন। বলেন সৌদ, বলেন হোয়াট ইজ ভেরিয়েবল? এটা স্যার একটা ভেরিয়েবল জিনিসটা ভ্যালু ডিক্লেয়ার করে প্রোগ্রামিং এ। আর এটা ভ্যালু চেঞ্জ করা যায়। মানে হচ্ছে এক্সাম্পল হচ্ছে যেমন ধরেন যে আমি একটা নাম্বার নিব ইউজার থেকে, ওইটা আমি নরমালি একটা যে কোনো একটা এক্স ওয়াই জেড একটা ভেরিয়েবল দিয়ে ওটা যে কোনো একটা নাম্বার ফিক্স করে দিতে পারবো, অথবা আপনি ভেরিয়েবল না নিলে ফিক্স করে দিতে পারবো ভ্যালুটা। সাকিব এই ফোল্ডার আছে আমি ডাটা রাখবো, এবং পরে ওটা কাজ করতে হবে। নরমালি সি কনসেপ্ট অফ ভেরিয়েবল সামথিং এই স্যার মেমোরি ল্যাঙ্গুয়েজ। ওকে, স্বর্ণা বলুক, বলেন। কপি চলবে না, কপিটাই বলেন। শুনছি আমরা, বলেন। একটা ভ্যালু যেটা চেঞ্জ করা যায় ওকে, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হোল্ড করে দিয়েছিল কেন? হ্যাঁ, ড্যাশবোর্ডের কোন একটা ফাংশনালিটি কাজ করতেছে না। কোন ভার্সন করে দিছো এখন? আচ্ছা, অনেকে অনেক কিছু বলার চেষ্টা করলাম। একজন ওয়াহিদ একটা কথা বলেছে ছোট্ট করে, ভেরিয়েবল কি মেমোরি লোকেশনের নাম। এটা কন্টেইনারের মতো ভ্যালু ধারণ করে, সব ঠিক আছে, বাট ভেরিয়েবল কি সেটা আমি জিজ্ঞেস করেছি। ভেরিয়েবল বিষয়টা কি? যেখানে বেসিক্যালি কোনো একটা ভ্যালু থাকে, রাইট? আমরা বলেছি কিন্তু ভ্যালু থাকবে বা ভ্যালু, রাইট? যেখানে ভ্যালু থাকে ওই জায়গাটার নামই হচ্ছে ভেরিয়েবল, রাইট? নামটা কিন্তু, সো নেম অফ মেমোরি লোকেশন বলা হয়। ভেরিয়েবল কি? নেম অফ মেমোরি
লোকেশন। কোনো একটা লোকেশনের নাম আমি সেট করে রাখছি, ওই লোকেশনে কোনো একটা ভ্যালু যদি রাখা হয় তাহলে নাম ধরে টান দিলে ভ্যালু চলে আসবে, রাইট? আপনার নামটা ভেরিয়েবল, বাট আপনি স্বয়ং কি তার ভ্যালু। আমি যখন আপনার নাম ধরে ডাকবো, আমি কিন্তু আপনার নাম ধরে যদি না ডাকি, এই 20 জনের মধ্যে কি কেউ রেসপন্স করবে? আমাকে নাম ধরেই ডাকতে হবে, বাট যখন নাম ধরে ডাকবো তখন সে চলে আসবে, ভ্যালুটা চলে আসবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রোগ্রামিং তো ওই একই লোকেশনে এক এক সময় এক এক ভ্যালু আমি রাখতে পারি, তার মানে তার মানটা পরিবর্তনশীল। আমি যে কোনো সময় যে কোনো ভ্যালু রাখতে পারি, সে সব ভ্যালু ধরে রাখতে পারবে না, লাস্ট ভ্যালুটা ধরে রাখবে, কারণ তার জায়গায় একটা ভ্যালুই রাখা যায়, 1ও রাখা যায়, 1 crore রাখা যায়, বাট থাকবে কি 1 ভ্যালু অনলি। সেটা বুঝতে পেরেছেন? সো ভেরিয়েবল ধারণ করবে একটা সিঙ্গেল ভ্যালু, সেটা অনেক বড় হতে পারে, একেবারে ছোট হতে পারে। সো ভেরিয়েবল কি? মেমোরি লোকেশনের নাম, দ্য নেম অফ মেমোরি লোকেশন। ওকে, PHP তে যে ভেরিয়েবল গুলো আছে, ভেরিয়েবলের কিন্তু ডেটা টাইপস আছে। আমরা প্রোগ্রামিং এর সময় 4 ধরনের PHP ডেটা টাইপস নিয়ে কাজ করি, যদিও ডেটা টাইপ আছে আরো বেশ 8টা ধরা হয়। অ্যারে টাইপ আছে, অবজেক্ট টাইপ আছে, রাইট? বাট ডেটা টাইপ যেটাকে সলিড ভেরিয়েবল ডেটা টাইপ বলা হয় 4টা: ইন্টিজার, রিয়েল, ফ্লোট এন্ড বুলিয়ান। ওকে, এই 4টা হচ্ছে প্রোগ্রামিং এর জন্য ভেরিয়েবলের ডেটা টাইপ। কখনো কখনো ভেরিয়েবলকে আমরা অবজেক্ট, কখনো কখনো ভেরিয়েবলকে আমরা অ্যারে অবজেক্ট হিসেবে ধরে নিয়ে কাজ করি, ওটা আরেকটু পরে শিখবো। বাট আপাতত আমরা জানি যে ভেরিয়েবলের জন্য টাইপ আছে কয়টা? 4টা। বাট লেখাটা ম্যান্ডেটরি না। আমি ভেরিয়েবল যদি কখনো লিখতে চাই তাহলে সেটা কিভাবে লিখবো? ভেরিয়েবল যদি আমি লিখতে চাই, ভেরিয়েবলটা লেখার নিয়ম আছে কিছু। PHP তে ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি লিখছি। ফার্স্ট যে রুলসটা, আপনি যে ভেরিয়েবলটা লিখবেন সেই ভেরিয়েবলটা অবশ্যই স্টার্ট হতে হবে $সাইন দিয়ে। মাস্ট বি with $। ঠিক আছে, $সাইন দিয়ে শুরু হতে হবে। টোটাল কত? 63 ক্যারেক্টার। এই ক্যারেক্টার গুলোর মধ্যে থেকেই আপনাকে ভেরিয়েবলের নাম লিখতে হবে। কিবোর্ডে কি আছে কতগুলো? আমরা জানি না, সারা দিন বসে থাকি, বাট কতগুলো কি আছে, কতগুলো ভ্যালু আছে সেটা আমরা জানি না। কি, এখন আমি চলেছি কির এগেইনস্টে ভ্যালু। ওকে, তো কি ডিফারেন্ট ল্যাপটপে ডিফারেন্ট নাম্বারের হয়, বাট কি ভ্যালু গুলো 104টা আছে। 104টা কি ভ্যালু আছে। লাইক আমি যদি ওই যে একটা কি আছে, ডাবল কোট আর কমা, খেয়াল করেছেন? একই জায়গায়, শিফট ধরে দিলে 1 আর শিফট ছাড়া দিলে আর 1। তো 104টা কি আছে, এর মধ্যে অ্যালাউড হচ্ছে 63। ভেরি সিম্পল, ক্যাপিটাল লেটার A to Z, স্মল লেটার A to Z, 0 to 9 আর একটা স্পেশাল ক্যারেক্টার আন্ডারস্কোর। এর বাইরে কোনো কিছু নেই। বাট আমরা ভুলে যাব ভেরিয়েবল লেখার সময় আমরা ইউজ করব মাত্র 27টা ক্যারেক্টার। ভেরিয়েবল লেখার সময় বাকি ক্যারেক্টার গুলোর নামও ভুলে যাব, রাইট? যে লাইক আমি যদি 27টা ইউজ করি, 36 কে আমাকে ভুলে যেতে হবে, দেখি না? 26 হচ্ছে ক্যাপিটাল লেটার অ্যালফাবেট আর 10 নাম্বার। যদিও ভেরিয়েবলের মধ্যে নাম্বার, ক্যাপিটাল লেটার সব অ্যালাউড, বাট আমরা যখন প্র্যাকটিস করব, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, তখন ওখানে
ক্যাপিটাল লেটার এবং নাম্বার ইউজ করব না। এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বলছি, রুলস বলছি না। ক্লিয়ার? ওকে, সো এই 63 ক্যারেক্টারের মধ্যে যদি ভেরিয়েবলের নাম লিখি তাহলে আমার ভুল হবে না। শুরু হবে ডলার দিয়ে, দেন এই ক্যারেক্টারগুলো আমরা সেখানে ইউজ করতে পারবো। থার্ড রুলসটা হচ্ছে ভেরিয়েবলের নাম নাম্বার দিয়ে শুরু হওয়া যাবে না। Not be start with a number, like এরকম, হ্যাঁ লাইক আমি যদি বলি একটু খেয়াল করেন, লাল একটা দাগ দেখা যাচ্ছে নিজ দিক থেকে যে $007 জেমস বন্ড, বাট এগুলো সবই অ্যালাউড না প্রথম দুইটা রুলস অনুযায়ী। আমি কি কোনো ব্যতিক্রম কোনো কিছু লিখেছি? ফার্স্ট দুইটা রুলস তোমার ডলার সাইন আছে, আমার বাকি 63 ক্যারেক্টারের মধ্যেও আছে, বাট থার্ড রুলসটা হচ্ছে যে নামটা নাম্বার দিয়ে শুরু হওয়া যাবে না। একটু খেয়াল করেন, শুধু নাম্বার দিয়ে দিলাম, আমার এরর চলে গেছে, সরি একটা আন্ডারস্কোর দিয়ে দিয়েছি, আমার এররটা চলে গেছে। তার মানে এটা অ্যালাউড, বাট এইটা অ্যালাউড না। বা একটা নাম্বার আপনি বলতে পারেন 3টা নাম্বার দিয়েছেন এই জন্য হয়তো এরর আসছে, নাম্বারই অ্যালাউড না শুরুতে। আপনি এভাবে শুরু করেন, এটা একটা ভেরিয়েবল এবং এটা ভ্যালিড ভেরিয়েবল নেম। আমার হাতে যতগুলো শূন্য আছে সব দিয়ে দিলাম, সেটাও ভেরিয়েবল নেম যদি সামনে একটা আন্ডারস্কোর থাকে বা সামনে একটা লেটার ক্যারেক্টার থাকে। এটা বোঝা যাচ্ছে? কোনো ভুল হবে না। বাট আমি যদি ভেরিয়েবলের নাম _0, _2, _3 এভাবে আগাই, আমি বুঝতে পারবো? আমি না হয় ওই সময় বুঝলাম, পরে বুঝতে পারবো, পরের বোঝার কথা আমি বাদই রাখলাম। যেটা বোঝা যাচ্ছে? সো ভেরিয়েবলের নাম শুধু আপনাকে লিখলেই হবে না, সেটাকে মিনিংফুল করতে হবে, স্ট্যান্ডার্ড করতে হবে, যাতে আমার সাথে সাথে অন্যরাও বোঝে। আমি বোঝাতে পেরেছি? অন্যদের বোধগম্য হতে হবে। অন্যদের বোধগম্য করার জন্য কোডে স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্ট করতে হয়। কোডে কি দিতে হয়? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কি বেসিক্যালি? ভেরিয়েবলের জন্য 3টা স্ট্যান্ডার্ড আছে। ফার্স্ট যে স্ট্যান্ডার্ডটা সেটা হচ্ছে এটা বেসিক্যালি রুলস। এটা রুলস। স্ট্যান্ডার্ড রুলস। স্ট্যান্ডার্ড রুলস আছে 3টা। মিনিংফুল নেম। প্রথমেই ভেরিয়েবলের যে নামটা হবে, আমি যে নামটা লিখবো ভেরিয়েবলে, সেটা মিনিংফুল হতে হবে। কিভাবে? আমি একটা ভেরিয়েবলের নাম লিখছি এবং সেখানে সরাসরি ভ্যালু অ্যাসাইন করছি। আমি মনে করেন আপনার নাম রাখবো, আমি একজনের নাম রাখবো। সো নামের জন্য যদি কোনো ভেরিয়েবল দেই, যেহেতু আমরা স্টুডেন্ট, রাইট? সো সেই ক্ষেত্রে ভেরিয়েবলের নামটা ঠিক এরকম হওয়াটাই স্ট্যান্ডার্ড, রাইট? স্টুডেন্ট নেম লাইক আকিব হাসান এবং সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এটা ভেরিয়েবলের নাম, আর এটা হচ্ছে কি ভেরিয়েবলের ভ্যালু। ভ্যালুটা স্ট্রিং, সো এই ভেরিয়েবলটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল। ওকে, সো সেকেন্ড স্ট্যান্ডার্ড, আমি অ্যাকচুয়ালি স্টুডেন্টের নাম লিখতে চাচ্ছি, এই জন্য ভেরিয়েবলের নাম কি দিয়েছি? স্টুডেন্ট নেম। বাট স্টিল এটা কিন্তু সে ধরনের স্ট্যান্ডার্ড হয় না যেটা আমরা সবাই বুঝতে পারবো। চট করে দেখে কিন্তু এটা বোঝার উপায় নেই স্টুডেন্ট নেম, কারণ স্টুডেন্ট আর নেম এক জায়গায়। মিনিংফুল হলেই হবে না,
রিডেবল হতে হবে, রিডেবল হতে হবে, পড়া যেন যায়। যদি একাধিক ওয়ার্ড হয় সেক্ষেত্রে যেহেতু আন্ডারস্কোর অ্যালাউড, আমি আন্ডারস্কোর ইউজ করে সেপারেট করে দেব। বিষয়টা বোঝা যাচ্ছে? এটা হলো কি রিডেবল। আর থার্ড হচ্ছে স্মল লেটার। আগেই বলে নিয়েছি যে 63 ক্যারেক্টার দিয়ে ভেরিয়েবল লেখা গেলেও আমরা ইউজ করব মাত্র 27, অল স্মল লেটার অ্যালফাবেটস এন্ড আন্ডারস্কোর। এর বাইরে অন্য কোনো কিছু ভেরিয়েবল নামের মধ্যে প্র্যাকটিস করব না। যে কোনো নাম, আমি এখন বেশ কিছু নাম বলবো যে নামগুলো আমাদের লিখতে হবে, করতে হবে প্রোগ্রামিং করার সময়। সো নেমিং কনভেনশনস বলে একটা বিষয় আছে। এই কনভেনশনটা ফলো করবে কারা কারা? ফলো করবে ফাইল নেম, ফোল্ডার নেম, ঠিক আছে? শুরুতে আসবে প্রজেক্ট নেম, এরপরে আসবে কি ফাইল নেম, এর ভেতরে আসবে কি ফোল্ডার নেম, ফোল্ডারের মধ্যে আসবে কি ভেরিয়েবল নেম, দেন ফাংশন নেম, অ্যারে নেম। ফাংশন অ্যারে কি সেটা আপনারা বুঝতে পারবেন পরে, হ্যাঁ? তারপরে হচ্ছে ফর্ম, এলিমেন্ট নেম। ফর্মের যে এলিমেন্ট আমরা দিচ্ছিলাম না, ফর্মের এলিমেন্ট যখন দিচ্ছিলাম টাইপ টেক্সট, নেম লিখছিলাম কি লাইক ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি, কান্ট্রি, ওইগুলো কি হবে এই উপরে তিনটে রুলস ফলো করবে, মিনিংফুল, রিডেবল, স্মল লেটার। সো ফর্ম এলিমেন্ট নেম, এরপরে আসছে ডকুমেন্ট আইডি। কোন HTML এর ভেতরে যখন আমি HTML এর পার্টিকুলার ট্যাগ গুলোকে ধরতে যাব তখন তার আইডি ধরতে হবে। আইডি গুলোর নামও কি হবে? এই তিনটে রুলস ফলো করে হবে। দেন আসছে ডেটাবেস নেম, টেবিল নেম, টেবিল কলাম নেম। তো ডেটাবেসের পার্সপেক্টিভে আমরা যখন ডেটাবেসে যাব, সার্ভারের মধ্যে যখন ডেটাবেস তৈরি করব, নামটাও কি হবে? এই তিনটা রুলস ফলো করবে। ডেটাবেসের ভেতরে আমি টেবিল তৈরি করব, এই তিনটা রুলস ফলো করবে। টেবিলের যে কলামগুলো বানাবো এই তিনটা রুলস ফলো করবে। সো এভরিওয়্যার নেমিং কনভেনশনস আর সেম। ওকে, সো এটা প্র্যাকটিস করতে করতে হবে। শুধু এই তিনটা জিনিস আমার মনে রাখলে হবে, যেখানেই নাম সেখানেই আমি এই তিনটা জিনিস মনে রাখবো। অলওয়েজ মিনিংফুল করার চেষ্টা করব। ABCDEFGH ওকে দিলে হবে না, অথবা XYZ। আমরা রেগুলার প্রোগ্রামিং এর সময় যে ভেরিয়েবল গুলো সবচেয়ে বেশি দেখে থাকি X আর Y, তাই না? ওখান থেকে বের হয়ে আসতে হবে, মিনিংফুল নেম প্রোভাইড করতে হবে প্রোগ্রামিং এর সময়। ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর টুডে।